তাহলে আমরা শুরু করি। আমাদের লাস্ট ক্লাস ছিল টিল 106 পর্যন্ত। আজকে লাস্ট, আই মিন, সিএস আইটিপি, কম্পিউটিং স্কিল ফর আইটি প্রফেশনাল, সিএস আইটিপি কোর্সের আজকে লাস্ট ক্লাস। এটা ওপেন আছে। সিএস আইটিপি এই কোর্সের আজকেই লাস্ট ক্লাস, তাই না? হ্যাঁ, মানে যা স্লাইড আছে এটা। এই পর্যন্ত 106-এর স্লাইড পর্যন্ত এমন কোনো কিছু আছে যেগুলি নাকি বুঝতে সমস্যা হচ্ছে, কিংবা বুঝেন নাই, ভিডিওটা দেখছেন আবার, কিংবা তারপরেও একটু কোশ্চেন আছে, এরকম যদি থাকে সবসময় এটা ইয়ে করে রাখবেন, নোট করে রাখবেন। আচ্ছা, তাহলে শুরু করি এখানে। ডিফারেন্ট টাইপস অফ ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরার, এটা গন কেস। এটা আগে ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, এখন হয়েছে মাইক্রোসফট এডস, অথবা সংক্ষেপ বলে এডস। এটার সংক্ষেপ ছিল আইই, আর এটার সংক্ষেপ হচ্ছে ইডিজি, এডস। আর গুগল ক্রোম, এটার শর্ট নেম হচ্ছে ক্রোম। মজিলা ফায়ারফক্স, এটার শর্ট নেম হইতেছে ফায়ারফক্স। সাফারি, সাফারি। এই হলো ব্রাউজারের, মানে আই মিন মোস্ট অফ দ্য ইউজার, মোর দ্যান 95% ইউজার এই ব্রাউজারগুলিতে কাজ করে। মাইক্রোসফট এডস হচ্ছে এখনকার লেটেস্ট ভার্সন। আর ইন্টারনেট এক্সপ্লোরারের অ্যাবান্ডন ঘোষণা করছে মাইক্রোসফট। এটার আর কোনো আপডেট বের হবে না। তবে যারা পুরনো কম্পিউটার সিস্টেম ইউজ করে, ধরেন উইন্ডোজ এক্সপি ইউজ করে, এখনো অনেক মেশিন আছে, থাকতে পারে উইন্ডোজ 7 ইউজ করে, ওইখানে ইন্টারনেট এক্সপ্লোরার চলবে। কিন্তু উইন্ডোজ 10 এবং 11-এ উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার চলবে না। মাইক্রোসফট এডস হচ্ছে এটা, সবাই জানেন। এটা মাইক্রোসফট এডস। এডসটা পাওয়া যাচ্ছে না, তাই না?
তাহলে ব্রাউজারগুলির ইয়ে করে ফেলেন, মেমোরাইজ করে ফেলেন। কয়টা ব্রাউজার? চারটা ব্রাউজার। সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, টেস্টিং বলেন, এই চারটা ব্রাউজারই করতে হবে। কারণ এখনকার সফটওয়্যার সব ব্রাউজারে চলে। সব বলতে মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য সফটওয়্যার ব্রাউজারে চলে। আমাদের ক্লাসের শুরুতে বলছিলাম ব্রাউজার বেসড সফটওয়্যার আর উইন্ডোজ বেসড সফটওয়্যার, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। উম, এখন যত সফটওয়্যার আছে ম্যাক্সিমাম ব্রাউজার চলে, আর যদি ব্রাউজারে না চলে তাহলে নিশ্চয়ই তার কোনো মোবাইল অ্যাপ আছে, অ্যাপে চলে। উইন্ডো বেজে সফটওয়্যার এখন আর চলে না। উইন্ডো বেজ বলতে আমি বুঝেছি এরকম, যেমন একটা উইন্ডো থাকবে ব্রাউজার ছাড়া, এরকম একটা উইন্ডো, এই যে একটা উইন্ডো, একটা সফটওয়্যার চলতেছে এখানে, এটা একটা উইন্ডো, এই এই উইন্ডোর মধ্যে সফটওয়্যারটা চলে, ব্রাউজারে না। তাহলে এটা ব্রাউজার বেস সফটওয়্যার না, এটা উইন্ডো বেস সফটওয়্যার। এই যে উইন্ডো, এটাকে একটা উইন্ডো বলতেছি, যেটা নাড়াইতেছি এটা একটা উইন্ডো। উপরে যেই যে লিস্টটা আছে, চারটা লিস্ট, এটা 95% শেয়ার, মার্কেট শেয়ার দখল করে রাখছে ইউজেবিলিটির দিক দিয়ে, এই চারটা। আর বাকিগুলি খুব রেয়ার। এটা হয়তো লোকেশন বেসড, ডাক, এরকম। আচ্ছা, তাহলে ব্রাউজারগুলির যে কোনো একটা সেটিং দেখলেই আমরা বাকি সেটিংগুলি আমরা বুঝতে পারবো। বাকি ব্রাউজারদের সেটিংগুলি একই, কিন্তু ম্যাপিংটা আলাদা। ধরেন কোনো একটা ব্রাউজারের, আমি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করি, সরি এটা আমি গুগল ক্রোম ওপেন করি, গুগল ক্রোমের মধ্যে দেখবেন যে এইখানে একটা সেটিং আছে, সেটিং, এখানে একটা মেনু আছে, ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু বলতে এই এই থ্রি ডটকে আমরা বলতেছি বার্গার মেনু, এবং বার্গার মেনুর এখানে সেটিংস, সেটিংসে যে আমি সবচেয়ে কমন সেটিংগুলি হইতেছে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, এখানে যাওয়া গেলে আমি দেখতে পারবো আমার কি কি পাসওয়ার্ড এখানে সেভ করা আছে। এই যে এই পাসওয়ার্ডগুলি আমার এখানে সেভ করা আছে। ওকে, আমি প্রয়োজনের পাসওয়ার্ড দেখতেও পারবো। এখানে ক্লিক করে তারপরে আপনার ইয়া চাইবে, তখন আপনার পাসওয়ার্ড দেখবেন, খুব ইজি। তারপর সেটিংসে আরো দেখবেন এক্সটেনশনস, 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 এক্সটেনশন হচ্ছে ব্রাউজারের মধ্যে কিছু প্লাগইন। যেমন আমার এই ব্রাউজার দিয়ে আমি ধরেন ইয়ে দেখতে পারি না, মাইক্রোসফট ওয়ার্ড অর পিডিএফ দেখতে পারি না। কেন? কারণ এখানে পিডিএফ এর এক্সটেনশন নাই। আমি যদি পিডিএফ এর এক্সটেনশন ডাউনলোড করতে চাই, ম্যাক্সিমাম এক্সটেনশনগুলি ফ্রি, যেমন পিডিএফ, অ্যাডোবি পিডিএফ। যদি এখানে এখানে সার্চ করলে আমার এই এক্সটেনশনের মধ্যে সার্চ করবে। আর এখানে যদি আমি আরো এক্সটেনশন, মার্কেটে হাজার হাজার এক্সটেনশন আছে, বিভিন্ন কোম্পানি ক্রোমের জন্য এক্সটেনশন তৈরি করে রাখছে। এক্সটেনশন ইউজ করলে ব্রাউজারটা ইউজ করাটা আরো ইজি হয়। যেমন ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন এটার পাশে আছে, আমি যদি এখানে যাই ক্লিক করি, তাহলে আমি দেখবো যে প্রচুর এক্সটেনশন মার্কেটে, বিভিন্ন ধরনের এক্সটেনশন, গেম থেকে শুরু করে হাউস হোল্ড, সোশ্যাল লাইফের জন্য, ওয়েলবিং, তারপর জাস্ট ফর ফান, এডুকেশন, বিভিন্ন টাইপের এক্সটেনশন আছে। হিউজ, হিউজ নাম্বার এক্সটেনশন। এই এক্সটেনশনগুলি আপনাকে হেল্প করবে ব্রাউজারের মধ্যেই বিভিন্ন ভাবে আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে। যেমন আমি একটা এক্সটেনশনের কথা বলি, এটা হচ্ছে গ্রামারলি এক্সটেনশন। গ্রামারলি, এটা এআই এক্সটেনশন, এটা যদিও ফ্রি না, তবে একটা সার্টেন ইয়া পর্যন্ত ফ্রি। গ্রামারলি, এই যে গ্রামারলি এআই রাইটিং, এটা আপনাকে যে কোনো ভাবে মানে ইয়া ওই যে গ্রামার চেক করে, আপনারা অনেকেই জানেন গ্রামারলির সম্পর্কে। এটা আমি অ্যাড করলে, অ্যাড করলাম,
অ্যাড টু এক্সটেনশন, ইয়েস। তাহলে এক্সটেনশনে অ্যাড হয়ে গেল। দেখেন এর আগে আমার এক্সটেনশন ছিল 4টা, এখন আমি গ্রামারলি অ্যাড করছি, গ্রামারলি অ্যাড হয়ে গেল। না, এখনো অ্যাড হয়নি, সে কাজ করতেছে। এই যে যখন দেখা যাবে রিমুভ ফ্রম ক্রোম, তাহলে বুঝবেন যে এটা এক্সটেনশনটা ডাউনলোড হয়েছে। আম, এখানে আমি যদি যাই তাহলে দেখবেন গ্রামারলি এখানে, তাহলে 5টা এক্সটেনশন হয়ে গেল এরকম। আমি যে কোনো সময় যে কোনো এক্সটেনশন আমি রিমুভ করতে পারি, এটাকে রিমুভ করতে পারি, এটাকে রিমুভ করতে পারি, এটা কিন্তু যেগুলি কাজের ওগুলি রিমুভ করবো না। মাঝে মাঝে ব্রাউজিং করতে করতে উল্টাপাল্টা এক্সটেনশন এখানে এসে বসে থাকে, ট্রোজান এক্সটেনশন। তো মাঝে মাঝে আপনারা এক্সটেনশনটা একটু দেখবেন। কিভাবে যাবেন? ক্রোম সেটিংসে যাবেন, সেটিংসে, অথবা এখানেও একটা এক্সটেনশনের লিংক আছে। তবে সেটিংস একটা একখান থেকে যাওয়াটা ভালো, সব কিছু এখানে পাওয়া যায়, এক্সটেনশনও পাবেন এখানে। পেয়ে দেখবেন যে গ্রামারলি এখানে কি ব্যাপার, গ্রামারলি ধরেন এটাকে আপনি চিনেন না, এটা আপনি ইনস্টল করেন নাই, কিন্তু অটোমেটিক এটা ইনস্টল হয়ে গেছে। হইতে পারে ট্রোজান আপনার অনুমতি না নিয়ে এখানে বসে আছে, আপনার সব টাইপিং সে কপি করতেছে, কি কি টাইপ করতেছে, ক্রেডিট কার্ডের নাম্বার টাম্বার এগুলো সব টাইপ করতেছে। তাহলে এটাকে জাস্ট রিমুভ দিবেন। রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে। এই যে আমি রিমুভ দিলাম, একটা মেসেজ আসবে, ডু ইউ ওয়ান্ট টু রিয়েলি রিমুভ, ইয়েস রিমুভ। তখন এটা এই এক্সটেনশন, খারাপ এক্সটেনশনটা যেটা নাকি আপনি চিনেন না, ওইটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার সময় শুধু রিমুভ বাটনে ক্লিক করলেই হবে না, অনেক সময় এরা এরা বলে কেন তুমি এটাকে রিমুভ করতে চাও, ওরা একটা সার্ভে করতে চায় আর কি। হ্যাঁ, ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপর আপনি নেক্সট নেক্সট দিয়ে চলে যাবেন। তাহলে সেটিংসের একটা পার্ট হলো এক্সটেনশন। তারপরে অ্যাবাউট গুগল ক্রোম। আপনি যদি গুগল ক্রোমে ক্লিক করেন তাহলে গুগল ক্রোমের ভার্সনটা দেখাবে এখানে। ভার্সনটা হচ্ছে আমার এটা 124.065, এবং এটা আপ টু ডেট ভার্সন না। কেন? এই যে অ্যান এরর অকার্ড হোয়াইল, যখন দেখবেন যে ফিনিশ আপডেট এইটা লেখা আছে, তার মানে বুঝবেন যে আমার এই ক্রোম ব্রাউজারটার মধ্যে এখনো আপ টু ডেট না, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে। এই যে প্রবলেমটা হলো এটা। তাহলে এটাকে এখন দেখেন ফিনিশ আপডেট, এই এই বার্গার মেনুর পাশে দেখেন এরকম একটা সাইন, তাহলে বুঝবেন যে এখানে নিশ্চয়ই আমাকে একটা আপডেট নিতে হবে। তাহলে আর দেরি করবেন না, ক্রোম আপডেট এটা সবসময় এটাকে আপ টু ডেট রাখবেন। তাহলে আমি ক্লিক করলাম আপ টু ডেট, আপডেট, রিলঞ্চ টু আপডেট। কিন্তু আপনার ট্যাবগুলি যে এতগুলি ট্যাবে আমি গেলাম, এগুলি হারাই যাবে না, এটা থাকবে, সেইটাই বলছে এখানে। এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ বলেন। আমারটা হচ্ছে নিয়ারলি আপ টু ডেট। আমার কি আপ টু ডেট করতে হবে? নিয়ারলি লেখা, নিয়ারলি হ্যাঁ, লেখা নিয়ারলি আপ টু ডেট, লেখাই তারপর আসবে যে ইওর রিলান্স ব্রাউজার। ক্রোম টু ফিনিশ আপডেটিং, তার মানে হ্যাঁ, করতে দেন হবে। দেন দিয়ে দেন ওকে ক্রোম আপডেট, হ্যাঁ? ব্রাউজার। কি ফিনিশ আপডেটে যে আপডেট করবো, নাকি এটা পাশে লেখা আছে রিলান্স? এই যে এইখানে থেকে আপডেট করবেন, দেখেন এখন আর আমার এটা নাই। আচ্ছা, এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করি, তারপরেও এখানে একটা ফেল বলে রাখছে আমাকে। আপনারা এই মেসেজটা দেখবেন না, আপনাদেরটা ফুল আপ টু ডেট হয়ে এখন যাবে। বলছে ক্রোম ইজ আপডেটেড। আমারটাই মনে হয়, হ্যাঁ আমারটাই মনে হয় কোনো সমস্যা আছে, আমার হয়তো আনইনস্টল রিইনস্টল করতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি আনইনস্টল রিইনস্টল করতে হয় তাহলে ক্রোমকে আনইনস্টল রিইনস্টল করে নিন। একশো আনইনস্টল রিইনস্টল, 130 ছিল, তো এখন 131 হয়েছে, তাহলে ঠিক রাইট, হয়েছে। রাইট, তার মানে আমারটা অনেক পিছিয়ে আছে। তাহলে আমারটাকে আনইনস্টল রিইনস্টল মনে হয় করতে হবে। ওকে, তাহলে আমি যখনই ক্রোম ব্রাউজারের ভার্সন দেখতে চাইবো, তখন হেল্প অ্যাবাউট দিলেও হয়, হেল্প অ্যাবাউট, অথবা সেটিংসে যে এই যে আমি গেলাম হেল্প, হেল্প অ্যাবাউট গুগল ক্রোম, একই পেজ শো করবে। আবার সেটিংস থেকে অ্যাবাউট ক্রোম, এটাও একই পেজ শো করে। তাহলে উপরটা হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটেনশন। কেউ যদি বলে আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে, তাহলে এইভাবে এক্সটেনশন অ্যাড করা যায় ক্রোম ওয়েব স্টোর থেকে। ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশন অ্যাড করা যায়। রিসেট সেটিং, আচ্ছা রিসেট সেটিং সবার শেষে আসবে।
ইউ অ্যান্ড গুগল, ফার্স্ট সেটিংটা দেখেন। এইখানে থাকবে আপনার ইনফরমেশন, গুগলের সাথে আপনার কি ধরনের সম্পর্ক। সিঙ্ক, ওখানে ওখানে অন আছে নাকি অফ আছে? ব্রাউজারের সবার উপরে এই বার্গার মেনুর পাশে যে আইকনটা থাকে, এটা হচ্ছে আপনার ক্রোম প্রোফাইল। গুড আইডিয়া, মানে বেস্ট আইডিয়া হইতেছে আপনার ব্রাউজার আপনার নিজস্ব ক্রোম প্রোফাইলে রান করা উচিত। কেন? কারণ আপনার একই মেশিনে সবসময় কাজ নাও করতে পারেন, হয়তো কোথাও গেলেন, সাইবার ক্যাফেতে ঢুকলেন কিংবা অন্য আরেকজনের কম্পিউটারে ঢুকলেন, ঢোকার পরে আপনার অনেক বুকমার্ক করে রাখছেন, ওই বুকমার্কের একটা ইয়াতে যাবেন, কিন্তু এটা এখন আর পারবেন না। কেন? কারণ আপনি আপনার হোম কম্পিউটারে করে রাখছেন, ওইটা প্রোফাইলের মধ্যে নাই, ক্রোম প্রোফাইলে নাই। ক্রোম প্রোফাইল মানে ক্রোম সফটওয়্যারটা ইউজের জন্য কাস্টমাইজ করে ফেলা, এটা হচ্ছে প্রোফাইল। আমি 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 দেখেন এখানে, এক্সকিউজ মি, আমি দেখেন এখানে অনেকগুলি বুকমার্ক করে রাখছি, যাতে আমি যে কোনো সময় আমার যে কোনো একটা কাজ করতে পারি। বুকমার্ক করার সব, তাই না? এই বুকমার্কগুলি আপনার কাজকে এক্সপারডাইট করে। আর না হয় এত কিছু মনে রাখার তো কোনো ইয়ে না, আবার এত এত কিছু কোনো একটা নোটপ্যাডে লিখে রাখা, তারপরে ওয়েবসাইটগুলি, তারপরে ওই ওয়েবসাইটে যাওয়া, এটা ব্যাড আইডিয়া। তাহলে এরকম বুকমার্ক করে থাকে ক্রোম ব্রাউজারের মধ্যে। আর যদি এটা প্রোফাইলের মধ্যে থাকে, তাহলে এটা সবসময়ই থাকবে, মানে যে কোনো কম্পিউটারে আপনি প্রোফাইল ওপেন করবেন, ক্রোম প্রোফাইল, তাহলে এই প্রোফাইলটা থাকবে, শো করবে, এই বুকমার্কগুলি শো করবে। এবং এটার সিঙ্ক অন, সিঙ্ক অন মানে সিঙ্ক ইজ অন, সিঙ্ক অন মানে এটা ব্রাউজার। আর এটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট। এটা আপনার গুগল অ্যাকাউন্ট, আর এটা আপনার ব্রাউজার। এই দুইটার সাথে কোলাবোরেশন আছে কিনা, থাকলে তাহলে এটা কোলাবোরেশন অন। মানে ক্রোম ব্রাউজার গুগল অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশনগুলি এখানে সেভ করে রাখবে, বুকমার্কস, ইনফরমেশন, এক্সটেনশনস, ইচ অ্যান্ড এভরিথিং এখানে সেভ করে রাখবে। ধরেন ক্রোম অ্যাকাউন্টে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন, তাহলে ক্রোম ব্রাউজারে যদি সিঙ্ক না করা থাকে, তাহলে আবার রিলগ ইন করাইতে হবে। তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করলে আবার রিলগ ইন করায়। ধরেন এখানে আপনার কোন অ্যাড্রেস বুকে কোনো কিছু চেঞ্জ করছেন, তাহলে আপনার ক্রোম ব্রাউজারে এটা অটোমেটিক ওই চেঞ্জটা সেভ হয়ে যাবে। আপনাকে নতুন করে এখানে অ্যাড্রেস বুকে আবার নতুন করে লিখতে হবে না। এখানে যে কোনো সেটিং চেঞ্জ করবেন, এখানে ওই সেটিংগুলি রিফ্লেকশন হবে। এটাকে বলে সিঙ্ক অন, অথবা কোলাবোরেশন, দে আর কোলাবোরেটিভ। তার মানে গুগল অ্যাকাউন্ট এবং ক্রোম ব্রাউজার কোলাবোরেট করে ইচ আদারের মধ্যে, আদান প্রদান করে, শেয়ার করে থিংস, ম্যাটার্স আর কন্টেন্টস শেয়ার করে। তাহলে এটাকে আমরা বলতেছি সিঙ্ক অন। ধরুন আপনার ফ্রেন্ডের মধ্যে আর আপনার মধ্যে সিঙ্ক অন, সে শেয়ার করে সবকিছু আপনার সাথে, তাহলে সিঙ্ক অন। আর সিঙ্ক অফ বলতে বুঝায় তার উল্টাটা। সিঙ্ক অফ মানে কোনো কোলাবোরেশন নাই। যখন কোনো কোলাবোরেশন না থাকে, তখন এটাকে হয়ে যায় সিঙ্ক অফ। আর সিঙ্ক অন মানে কোলাবোরেশন আছে। Okay? তার মানে আপনার ক্রোম প্রোফাইল অলওয়েজ সিঙ্ক অনে থাকবে। এটা মোস্ট প্রেফারেন্স এর মধ্যে একটা একটা ইউ এন গুগল। আপনার গুগল অ্যাকাউন্ট টিম মানে হচ্ছে আপনি আপনি
আর ক্রোম ব্রাউজার হচ্ছে ব্রাউজার, আরেকটা এন্টিটি। অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড, অনেক সময় আমরা ধরেন ফেসবুকে গেলাম কিংবা ইনস্টাগ্রামে গেলাম, ওয়ালমার্টে গেলাম, বিভিন্ন ওয়েব স্টোরে গেলাম, দেখবেন যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ করা থাকে। এই কাজটা করে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড। আমার কি কি ইউজার আইডি সেভ করা আছে এটা যদি দেখতে চাই, তাহলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাই, কোন কোন ওয়েবসাইটের পাসওয়ার্ড আমার এখানে সেভ করা আছে এটা দেখতে পারবো। কারণ আমি যদি মনে করি কোনো একটা ইয়াটার আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব, তাহলে আমি এখানে যাই, যে উইন্ডোজ 10-এ 11-এ পিন চাবে, পিন চাইলে আমি হয়তো ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দিই। আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার গিট হাবের পাসওয়ার্ডটা কত, ভিউতে। এটা একটা অ্যাপ, এরকম আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, এয়ার অ্যাকাউন্ট সব এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড কত। পাসওয়ার্ড যদি ভুলে যান কখনো, তাহলে এইখানে যান, ক্রোম সেটিংসে, সেটিংসে সেটিংসে যাওয়ার পরে অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, তারপর আপনার ব্যাংকের নামটা দেখেন, এখানে ব্যাংকের নামটা কই, তারপরে ইয়া করেন, এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করে এখানে দেখবেন যে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে। এই এর উপর ক্লিক করলে শো পাসওয়ার্ড দেখা যাবে। সিম্পল। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এইখানে আপনার ক্রোমের অথবা গুগল ক্রোম ব্রাউজারের লগ ইন সিস্টেম, তারপরে সরি, লগ ইন না, এখানে যত কুকিজ আছে, কুকিজ, হিস্ট্রি, তারপরে সিকিউরিটি, বিভিন্ন ধরনের সিকিউরিটি এখানে আছে। একটা ইয়া বলি, ক্লিয়ার হিস্ট্রিজ, কুকিজ, ক্যাশ এবং মোর। হিস্ট্রিজ, কুকিজ অ্যান্ড ক্যাশ, এগুলির মধ্যে পার্থক্য কি? এই টার্মটা সবসময় লাগবে আইটিতে। কুকিজ অ্যান্ড ক্যাশ, হিস্ট্রিটা বোঝা যাচ্ছে, ব্রাউজিং হিস্ট্রি, কিন্তু কুকিজ কি আর ক্যাশ কি? তাহলে আসেন হিস্ট্রি, কুকিজ আর ক্যাশ এগুলি নিয়ে একটু আলোচনা করি। আমার লেখা বোঝা যায়? সাইজ, ক্যাশ, CACHE, হিস্ট্রি, কুকিজ অ্যান্ড ক্যাশ, এটাতে ক্লিক করেন। যখন সেটিংসে প্রাইভেসি আর সিকিউরিটি যাবেন তখন আপনাকে এই তিনটা জিনিস দেখাবে। হিস্ট্রি, কুকিজ, ক্যাশ। আচ্ছা, হিস্ট্রি বলতে আমরা যখন কোনো জায়গায় ব্রাউজ করি, ধরেন ওয়ালমার্টে গেলাম, ওয়ালমার্টে গেলাম, আমি ওয়ালমার্টের ক্যামেরা সার্চ করতেছি, ওয়ালমার্ট স্টোর, স্টোরে গেলাম, আমি ক্যামেরা সার্চ করতেছি, সার্চ ক্যামেরা, আমি সার্চ এর মধ্যে টাইপ করলাম ক্যামেরা, ক্যামেরা, আমি লগ ইন আইডি পাসওয়ার্ড দিলাম, লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড।
ওয়ালমার্টে আমার প্রোফাইল অন করা আছে, তৈরি করা আছে। ওই প্রোফাইলে আমি লগ ইন করলাম এবং এন্টার করলাম লগ ইন আইডি পাসওয়ার্ড। তারপর সার্চ বক্সের মধ্যে টাইপ করলাম ক্যামেরা। এই হলো, আমি আজকের নতুন কম্পিউটার কিনলাম, একটা নতুন কম্পিউটার কিনে আমি এই কাজটা করলাম। ওয়ালমার্ট স্টোরে গেলাম, আমার আইডি পাসওয়ার্ড আগে তৈরি করা ছিল। এই নতুন কম্পিউটারে আমি এন্টার করলাম লগ ইন আইডি পাসওয়ার্ড। এন্টার করার পরে টাইপ ইন সার্চ বক্সের মধ্যে ক্যামেরাটা আসলো। এটা আমি করলাম। এর মধ্যে এই তিনটার কাজ হয়ে গেছে, এই তিনটা পপুলেট হয়ে গেছে আমার এই প্রথম কাজটার মধ্যে। কম্পিউটার কেনার পরপরই প্রথম কাজটা করলাম এটা। এর মধ্যে হিস্ট্রির মধ্যে আসবে, আমি ব্রাউজারের মধ্যে walmart.com লিখছি, এটা আসবে ব্রাউজার, এটার বলে ইউআরএল। ইউআরএল স্টোর থাকে হিস্ট্রির মধ্যে। তারপরে আপনি ওয়ালমার্টের সার্চ বক্সের মধ্যে লেখছেন ক্যামেরা, ক্যামেরা, তাহলে ক্যামেরাটা হিস্ট্রির মধ্যে থাকবে, যে আমি ওয়ালমার্টে আমি সার্চ কি নিয়ে সার্চ করছি এরকম। এরপরে যদি আপনি আইফোন নিয়ে সার্চ করেন কিংবা রেফ্রিজারেটর নিয়ে সার্চ করেন, তাহলে এটাও আসবে ওই হিস্ট্রির মধ্যে। নেক্সট টাইম যখন আবার ট্রাই করা শুরু করবেন, তখন ক্যামেরা, রেফ্রিজারেটর, আইফোন, এই তিনটা শো করবে। তাহলে হিস্ট্রির মধ্যে এই ধরনের ডাটাগুলি থাকে, যে আপনি কোথায় কোথায় যান, কি লেখেন ইয়ার মধ্যে, এগুলি সব ব্রাউজার ক্যাচ করে। ক্যাচ করে আপনাকে আপনার নেক্সট ইয়ার জন্য হেল্প করে। এটা আপনার হেল্পের জন্য করে। তাহলে এই ধরনের ডাটাগুলিকে আমরা বলতেছি হিস্টোরি। কুকিজ কি? কুকিজ হলো, আপনি একটা পাসওয়ার্ড ইয়া করছেন, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ইয়া করছেন। পাসওয়ার্ড কিন্তু হিস্ট্রির মধ্যে থাকবে না, আমি হিস্ট্রির মধ্যে পাসওয়ার্ড লিখে নেই। লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনি ওয়ালমার্টের জন্য দিছেন, এবং আপনাকে মেসেজ দিছে এটাকে আমি সেভ করে রাখবো কিনা। আপনি বলছেন হ্যাঁ, তাহলে এটা সেভ করে রাখবে। এটাও হইতে পারে, কিন্তু লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটার জন্য পাসওয়ার্ড ম্যানেজার সেও ডিল করে। আর কুকিজের মধ্যে সাধারণত থাকে যে সিকিউরিটি টোকেন থাকে। টোকেনটা আমি এটা কিভাবে বুঝাই, টোকেনটা ধরেন, ধরেন আপনার ব্যাংকে, ওয়ালমার্ট না, মনে করেন আপনার ব্যাংকে লগ ইন করলেন। লগ ইন করলে শুধুমাত্র আইডি এবং পাসওয়ার্ড এনাফ না, সাথে একটা ওটিপি পাঠায়, অনলাইন ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি। ওটিপির মিনিংটা কি? ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড না, পাসকোড, ওয়ান টাইম পাসকোড, একটা কোড, পাসওয়ার্ড না, পাসকোড, ওটিপি পাঠায়। বাংলাদেশের ব্যাংকেও, এখানেও ইউএসএ ব্যাংকেও তো দেয় ওটিপি এরকম। এই ওটিপি দেওয়ার পরে সে একটা টোকেন জেনারেট করে। যদি ওটিপি ওটিপি সাকসেসফুল হয়, তাহলে সে একটা টোকেন দিয়ে দেয়। টোকেন, টোকেন একটা নাম্বার, টোকেন হচ্ছে একটা নাম্বার। নাম্বারটা অনেক বড়, ধরেন 256 ক্যারেক্টার, এরকম এরকম 256 ক্যারেক্টার, টোটাল 256 ক্যারেক্টার। আরো বড় হইতে পারে, অ্যাটলিস্ট 256, মোর দেন 256 ক্যারেক্টার, অথবা 1024 ক্যারেক্টার, এরকম একটা টোকেন দেয়। টোকেনটাকে আপনাকে দেয় না, টোকেনটা এই সিস্টেমে পাঠায়। তারপরে আপনি যখন ব্যাংকের
আপনার অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করবেন, তখন আর আপনাকে পাসওয়ার্ড দিতে হয় না, লগ ইন আইডি পাসওয়ার্ড দিতে হয় না, ওটিপিও পাঠায় না। তখন আপনাকে দেওয়া ওই টোকেনটা আপনার কম্পিউটার ব্যাংকে পাঠায়, এই যে আমার টোকেন। টোকেন দেখলে আর ব্যাংক আর পাসওয়ার্ড, আইডি এবং ওটিপির জন্য ব্যস্ত হয় না। টোকেন দেখলে বুঝে, ও সে আমার পরিচিত। বুঝছেন? ইয়াতে অনেক সময় ভোট দিতে গেলে কিংবা যে কোনো একটা ইয়াতে দেখেন আপনার আইডি দেখে, তারপর আপনি ইয়া দেখে দিয়ে, তারপর একটা সিল দিয়ে একটা পেপার দিয়ে দেয়, ছোট একটা পেপার। এই পেপারটা সামনের স্টেশনে দিলে আর ওগুলি আর করে না, আইডি, পাসপোর্ট কিংবা চেহারার সাথে মিলায় এগুলি দেখায় না। টোকেন দেখলে হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা অলরেডি সে চেক করা, প্রথম গেটেই তার চেক চেক করে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে একটা টোকেন ধরায় দেওয়া হয়েছে হাতে। এই টোকেনটা দেখলে আর অন্য কোথাও আর থরো চেক করে না, জাস্ট টোকেনটা দেখে, দ্যাটস ইট, তখন পার করায় দেয়। ঠিক এরকমই ব্যাংকে যখন শুরুতেই টোকেনটা জেনারেট হয়, লগ ইন আইডি পাসওয়ার্ড ওটিপি সাকসেসফুল হওয়ার পরে আপনাকে একটা টোকেন দেয়। আপনাকে দেয় না, আপনার ডিভাইসকে দেয়। আপনি যদি সেলফোন দিয়ে ইউজ করেন তাহলে সেলফোনকে দেয়, ল্যাপটপকে, ডেস্কটপ ইউজ করলে ল্যাপটপ ডেস্কটপকে পাঠায়, মেশিনকে পাঠায়। এটা মেশিন 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 টু মেশিন কথা বলে টোকেন দিয়ে। আপনি এটা বুঝতেছেন না। তো এই টোকেনটা এই কুকিজ আকারে থাকে কম্পিউটারে, যতক্ষণ পর্যন্ত ধরেন টোকেনের একটা এক্সপায়ারেশন ডেট আছে, ধরেন 24 আওয়ার কুকিজ আকারে থাকবে, তখন আর এটা সমস্যা করবে না। ওকে, এই টোকেনটা যেমন সেমনি থাকবে, ফাইন। এই এই ধরনের টোকেনগুলি থাকে কুকিজে। টোকেন যেটাকে আমরা দেখি না, কুকিজে। কুকিজ, টোকেন আর ক্যাশ সবই শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি বলতে, সরি, হিস্ট্রি শর্ট টার্ম না, হিস্ট্রি লং টার্ম, বাট হিস্ট্রি 60 ডেজ এর পরে মনে হয় এটাকে এবার ইয়া করে, অথবা 120 ডেজ এর পরে এটাকে ইয়া করে, অথবা নেভার ডিলিট এরকম অপশনও দেওয়া যায় হিস্ট্রির মধ্যে। কোনো সময় ডিলিট হবে না, সে হিস্ট্রির মধ্যে লিখতেই থাকবে। তাহলে কুকিজের কাজটা হলো বিভিন্ন ব্রাউজার থেকে বিভিন্ন ডাটা সেভ করা, এটাকে বলে কুকিজ। অনেক সময় হয় ক্লায়েন্ট আপনার ব্যাংকের সফটওয়্যারে আপনি অ্যাড হইতে পারতেছেন না। কেন? কারণ পাসওয়ার্ড, ওটিপি নিতেছে, কিন্তু নেয়ার পরে আপনি যখন আবার লগ ইন ইয়াতে ঢুকেন, অ্যাকাউন্ট সেকশনে ঢুকেন, অ্যাকাউন্টসে ট্রানজাকশন দেখবেন, ওইখানে ক্লিক করলে আবার পাসওয়ার্ড চায়, এরকম চায়, এরকম। এটা টেস্ট ফেজে ধরা পড়ে, ইউজার এন্ডে এটা কম। এটা আহ, যদি এরকম হয়, তার মানে কুকিজ এর মধ্যে ওই টোকেনটা সেভ হইতেছে না, অথবা টোকেনটা চেঞ্জ হয়ে যাইতেছে, এই ধরনের প্রবলেম। এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেস্টিং এর কথা বলতেছি, এরকম। তখন বলে যে ক্লিয়ার কুকিজ, ক্লিয়ার কুকিজ, ক্লিয়ার ক্যাশ, এরকম এগুলি বলে তখন। তাহলে কুকিজ সিম্পল ভাষায়, কুকিজ হচ্ছে কিছু সেভ করে রাখা, ইম্পর্টেন্ট কিছু সেভ করে রাখা, যাতে একই একই সেশনে পরবর্তীতে কাজে লাগে। সেশন বলতে আমি আরেকটা কথা উল্লেখ করছি, সেশন না, সেশন। সেশন মনে করেন আপনি ব্যাংকে লগ ইন করছেন, তাহলে আপনার একটা সেশন শুরু হলো। ধরেন ফিজিক্যাল কথা চিন্তা করেন, আপনি ব্যাংকে গেছেন, ডোর ওপেন করছেন হাতে, ডোর ওপেন করছেন, এন্টার করছেন ব্যাংকে, আপনার সেশন শুরু হলো। তারপরে আপনি এইখানে হয়তো একটা ইয়া অ্যাকাউন্ট ওপেন করছেন, কিছু ট্রানজাকশন করছেন, অথবা আপনার অ্যাড্রেস চেঞ্জ কিংবা যে কোনো ইয়ার জন্য ব্যাংকে গেছেন, কাজগুলি করছেন, সবকিছু করছেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলো, তো ব্যাংক থেকে বের হয়ে গেছেন, আপনার সেশন ক্লোজ। ব্যাংক থেকে বের হয়ে গেলে এখন আর আপনি ব্যাংকে ঢুকতে পারবেন, কিন্তু ডোর দিয়ে ঢুকতে হবে। ব্যাংক থেকে একবার যদি বের হয়ে যান ফিজিক্যালি, তাহলে আপনি ব্যাংকের জানালা দিয়ে ওই কাজগুলো করতে পারবেন না। যদি আবার যদি ইয়া 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 করতে হয়, তখন তখন
আম, আবার রি লগ ইন করতে হবে। রি লগ ইন করতে হবে। তাহলে এটাকে বলে সেশন। লগ ইন টু লগ আউট, এটা বলে সেশন। ওকে, এটা আলাদা আলাদা একটা ব্যাপার। এটার সাথে রিলেটেড না, কিন্তু যেহেতু কথাটা বলছি এই কারণে এটা বলে সেশন। তাহলে কুকিজ আর ক্যাশ হচ্ছে, আপনি একটা ওয়ালমার্টের পেজে গেলেন, সার্চ পেজে গেলেন, সার্চ করছেন ক্যামেরা, ক্যামেরা দিয়ে সার্চ করছেন, ধরেন 100 পিকচার, 300 পিকচার ডাউনলোড হলো, 300 ক্যামেরা ডাউনলোড হলো উইথ 1000 ইমেজ। এক একটা প্রোডাক্টের অনেকগুলি ইমেজ থাকে, ধরেন 100 প্রোডাক্ট, প্রতিটার 10টা করে ইমেজ, 1000 ইমেজ, ইমেজ ডাউনলোড হলো। এবং এটাতে আপনার সময় লাগলো 26 সেকেন্ড এইখানে। এখন আবার ধরেন আবার আগামীকাল আবার যদি এটাকে ইয়া করেন, সার্চ করেন ক্যামেরা, সার্চ করেন, অথবা 1 ঘন্টা পরে ব্রাউজারটা বন্ধ করে দিলেন, 1 ঘন্টা পরে আবার সার্চ করেন, 1 ঘন্টার মধ্যে হয়তো 100টা আইটেমের মধ্যে আউট অফ মার্কেট হয়ে গেছে, মানে আইটেম কিনে ফেলছে 2টা কিংবা 3টা, আর 3-4টা আইটেম নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, 100 প্রোডাক্টই আসছে, প্রোডাক্ট, বাট ইমেজ 1000টা ইমেজ, 100টা প্রোডাক্টের জন্য 1000টা ইমেজ আসবে। এর মধ্যে 960টা ইমেজ মনে করেন এটা এটার সাথে ম্যাচ করছে। ধরেন এখানে 100টা প্রোডাক্টের মধ্যে 95টা প্রোডাক্ট আগেই, আমি 1 ঘন্টা আগে আমি ব্রাউজ করছিলাম, এই 95টা প্রোডাক্টের 100টা ইমেজ আমার ক্যাশের মধ্যে চলে আসছে। ক্যাশ মানে কম্পিউটারের একটা মেমোরি, কম্পিউটার মেমোরির একটা পার্ট, ক্যাশের মধ্যে এটা চলে আসছে। এরপরে 1 ঘন্টা পরে আমি যখন আবার ওয়ালমার্টে সার্চ করলাম ক্যামেরা দিয়ে, তখন 960টাই ইমেজ সে কম্পিউটার ক্যাশ থেকে নিছে। এর আগে সে নিছিল, যখন সে ডাউনলোড করছে তখন ওয়ালমার্টের ইন্টারনেটের মাধ্যমে, ওয়ালমার্টের ইয়া থেকে নিছে, ওয়ালমার্ট স্টোর থেকে নিছে, অনলাইন থেকে নিছে 100টা ইমেজ, 1000 ইমেজ, এখান থেকে 1000 ইমেজ নিল। নিয়ে সে কি করছে, ক্যাশে রেখেছে। ক্যাশ মানে কম্পিউটার মেমোরি, এখানে ডাউনলোড করে ফেলছে, কম্পিউটার মেমোরিতে রাখছে। এর পরের বার আমি আমি যখন ওয়ালমার্ট থেকে আমি আবার ইয়া দিব, সার্চ করব, তখন সে শুধু 40টা নিবে ইমেজ অনলাইন থেকে, আর বাকি 960টা তো ক্যাশে আছে। তাহলে ক্যাশ থেকে নেবে বাকিটা, 960টা নিবে ক্যাশ থেকে, কারণ এগুলো তো সেভ করা আছে মেমোরিতে। তখন আমার ব্রাউজিং স্পিড ড্রামাটিকলি ইনক্রিজ হবে। আমি এটা পাবো 4 সেকেন্ডে। 1 ঘন্টা পরে আমি যদি ক্যামেরা দিয়ে সার্চ করি, আমি 4 সেকেন্ডের মধ্যে ক্যামেরা চলে আসলো, অল ক্যামেরা চলে আসলো। এই কাজটা করে ক্যাশে, ক্যাশ।
কম্পিউটারের ক্যাশ। ক্যাশ কনসেপ্টটা অনেকটা এরকম হয়েছে, ধরেন আপনি, আপনার বিজনেস আছে অথবা আপনার বাসায়, আপনার পকেটে ক্যাশ, ক্যাশ আছে, ক্যাশ আপনার দরকার হলো, অথবা ধরেন আপনি একটা জিনিস কিনবেন, আপনার কাছে ক্যাশ আছে $70, ওই প্রোডাক্টের দাম হলো $100, আপনার কাছে ক্যাশ আছে $70 আর প্রোডাক্টের দাম $100, বাকি $30 আপনি ব্যাংক থেকে দিবেন অথবা বিকাশের মাধ্যমে অথবা জেল করবেন। তাহলে ক্যাশটা খুব কুইক, যে ক্যাশ দিয়ে দিলেন $70, কুইক, খুব কুইক করলেন, আর $30 পে করতে আপনার জেল, জেল ইয়া দিয়ে একটু সময় লাগবে। এরকম ক্যাশ, যেটা ইনস্ট্যান্ট রেডি, এটাকে বলে ক্যাশ। তাহলে হিস্ট্রিজ, কুকিজ আর ক্যাশ। কোনো কোশ্চেন থাকলে বলেন কিন্তু। আমরা প্রয়োজনে, আমি লাস্ট 1 আওয়ারের ব্রাউজিং হিস্ট্রি, ডাউনলোড হিস্ট্রি, কুকিজ অ্যান্ড ক্যাশ এগুলি সব ডিলিট করে ফেলতে পারি, অথবা লাস্ট 24 আওয়ারের ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ এগুলি সব ডিলিট করতে পারি, অথবা 7 ডেজ, অথবা 4 উইকস, অথবা প্রিভিয়াসলি যত সময় আছে কম্পিউটার কেনার পর থেকে সব ডিলিট করে ফেলতে পারি। কিন্তু ডিলিট করার আগে দেখবেন যে আপনার প্রয়োজনীয় ডাটা ডিলিট হয়ে যাবে, তো আগের ডাটাগুলি না ডিলিট করাই বেটার। অ্যাডভান্স ট্যাবে এটা আছে, এই সময়টা আছে। আর বেসিক ট্যাবে ইমিডিয়েট ইয়াগুলি কাজগুলি করে, 1 ঘন্টার সময়ের যা হয়েছে এটা। না, বেসিক ট্যাবে এই এটা আছে, রেঞ্জ আছে, টাইম রেঞ্জ। অ্যাডভান্স ট্যাবে আরো কিছু ডিটেল বলা আছে এখানে, সাইট সেটিংস কিংবা নয়, এগুলি অতটা লাগে না। আর ও, অটো ফিল ডাটা এটা যদি রিমুভ করতে চান, অটো ফিল ডাটা সাধারণত রিমুভ করে না, কারণ আপনি জিপ কোড দিলে অটোমেটিক অন্য ডাটাগুলো চলে আসে, এটাই তো চায় সবাই। তাহলে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, পারফরমেন্সের মধ্যে, পারফরমেন্সের মধ্যে আমরা তেমন কিছু করি না, এটা যেভাবে আছে এইভাবে থাকে। এই সেটিংগুলি ডিফল্ট সেটিং আছে, এর বাইরে আমরা যাই না, সেটিংগুলি দেখেন না, এটা ইন্টারেস্টিং সেটিং। ব্যাটারি পাওয়ার যদি 20% বেশি, ব্যাটারি তো আমরা সাধারণত চালাই না, এটাতে আমরা আমরা তেমন একটা যাই না। তারপরেও এটা একটু দেখেন, মেমোরি সেভার, অনেক সময় ক্যাশ জমজমতে মেমোরি অনেক ইয়ে হয়, তারপরে হিস্ট্রি জমজমতে ইয়ে হয়। আমি যদি মেমোরিকে সেভ করতে চাই, তাহলে বলতে পারি 30 দিন পরে তুমি ক্যাশকে ইয়া করে দিও, এরকম কিছু একটা থাকতে পারে এখানে। অ্যাপিয়ারেন্স, ক্রোম কালার, বিভিন্ন কালারের ক্রোম, ব্ল্যাক কালার, থিম, ফন্ট সাইজ, মিডিয়াম, স্মল, ভেরি লার্জ, এটা লার্জ, ভেরি লার্জ, এটা আগে কি ছিল, মিডিয়াম, কাস্টমাইজ ফন্ট। ব্রাউজারের ফন্ট কিন্তু, ব্রাউজার ফন্ট কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল মাইনাস, এটা আমরা দেখাইছিলাম মনে হয় না, কন্ট্রোল মাইনাস দিলে বড় হয় ছোট হয় ব্রাউজারের ফন্ট। কোন মুডে থিম, বিভিন্ন মুডে আছে, কেউ ডার্কটা পছন্দ করে, কেউ লাইটটাকে পছন্দ করে, কেউ ডিভাইস থেকে পছন্দ করে, ডার্ক হলে এরকম। তাহলে অ্যাপিয়ারেন্সের থেকে মুডের ডার্ক, মুড ডার্ক, লাইট।
শো বুকমার্ক বার উপরে যে বারটা আছে এটা বলে বলে বুকমার্ক, এটাকে এনাবল করা যায় অথবা শো করা যায় অথবা ইনভিজিবল করা যায়। এখন ইনভিজিবল, এখন শো। সাইড প্যানেল, সাইড প্যানেলটা আমি ঠিক বুঝতেছি না এটা কোন সাইড প্যানেলের কথা বলছে। এগুলো একটু প্লে অ্যারাউন্ড করেন, এরকম করে দেখেন কি কি বলে। সাইড প্যানেল জুম 100% থাকে। আপনি যদি জুম মনে করেন 20% করতে চান, তাহলে এই ব্রাউজারের জুম অটোমেটিক 20% ভাবে বড় বড় করে আসবে। যেমন এখানে আমি যদি ওয়ালমার্টে যাই, এই যে অনেক বড় হয়ে গেল না ওয়ালমার্ট, অনেক বড় করে শো করতেছে 200%। আমি যদি এটাকে 100% দিই, 50% দিই, এখন ছোট হয়ে গেল 50%। সাধারণত এটা 100% থাকে। এখানে সেটিং গুলি চেঞ্জ করি না আমরা, কিন্তু কোনটা কি ধরনের কাজ এটা জানা থাকাটা ভালো। সার্চ ইঞ্জিন, অনেকের কিছু সার্চ করলে ইয়াহু চলে আসে। যেমন আমি কোন একটা জিনিস সার্চ করলে ক্যামেরা, মাইক্রোসফট বিং চলে আসে কেন? কারণ আমার এখানে সার্চ ইঞ্জিনে বিং আছে, বিং। আমি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারি, বিং, গুগল, ইয়াহু, ডাক ডাক গো। ডাক ডাক গো চাইনিজ একটা সার্চ ইঞ্জিন, এটাও ভালো, এটা মাঝে মাঝে ইউজ করেন। ইয়ানডেক্স, এটা সম্পর্কে জানি না, এটা একটা সার্চ ইঞ্জিন, এটা এটা নতুন দেখলাম এখন। ইয়ানডেক্স, ইয়াহু তো জানেন সবাই। বিং, গুগল মোস্ট ইউজড সার্চ ইঞ্জিন। বিংও অনেক ভালো, গুগলের মতোই প্রায়। তাহলে আমি একটা গুগলে ব্যাক করে দিলাম। সার্চ ইঞ্জিন, কোন সার্চ ইঞ্জিনে আমি ইয়া করবো? সার্চ ইঞ্জিনে যাওয়ার জন্য আমাকে google.com লিখতে হবে না, দিয়ে লিখে তারপরে এখানে যাইতে হবে না। ধরেন ক্যামেরা, ক্যামেরা এখানে লিখতে হবে না। সার্চ ইঞ্জিনে যাওয়ার জন্য আমি যদি এখানে লিখি ক্যামেরা, এখানে লিখে এন্টার দিই, তাহলে সে গুগলে অথবা বিংয়ে সার্চ করে ফেলবে। যদি আমি চেঞ্জ করছি বিংয়ে, হয়তো রিস্টার্ট করতে হবে, মানে এটা ব্রাউজারটা রিস্টার্ট করতে হবে, তখন গুগলে যাবে। আবার ধরেন আমি এই একটা 5x পয়েন্ট, এটার মানে কি, এইটাকে সার্চ করতে চাই, তাহলে এটা ইয়া করেন, এটা তো ক্লিকেবল। এটা ধরেন আমি হাউ টু পিক, এটা নিয়ে সার্চ করতে চাই, এটা হাউ টু পিক, তাহলে এটাকে হাইলাইট করেন, হাইলাইট করে রাইট ক্লিক, সার্চ গুগল ফর হাউ টু পিক। তাহলে হাউ টু পিক লিখতে হবে না, আপনাকে টাইপ করতে হবে না, হাউ টু পিক এই কথাটাই চলে আসবে এখানে গুগলে। আবার যদি মনে করেন এমন একটা কথা বলে যেটা আমি বুঝতেছেন না, যেমন ওয়ার্ডেড লক্স, এটার মানে কি? ওয়ার্ডেড লক্স, তাহলে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে সার্চ করেন, সার্চ গুগল ফর ওয়ার্ডেড লক্স, এটা এই মেনুটাকে চুজ করেন কনটেক্সট মেনু থেকে। তাহলে ওয়ার্ডেড লক্স এক্স্যাক্টলি এখানে চলে আসলো। এটা এইভাবে এক্সপ্যারেট করা যায় সার্চিং এ। সার্চ ইঞ্জিন সম্পর্কে আরো আসতেছে সামনে, আমি পরে দেখাবো আজকের ক্লাসে। ডিফল্ট ব্রাউজার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই বিং ওপেন, মাইক্রোসফট এডস ওপেন হয়ে যায়, অথবা ফায়ারফক্স ওপেন হয়ে যায়। আমি চাই গুগল ক্রোম, এটা কিভাবে ফিক্স করব? এই যে এখানে দেখেন ডিফল্ট ব্রাউজার মানে গুগল ক্রোম ইজ ইওর ডিফল্ট ব্রাউজার। তাহলে আমি যে কোনো অ্যাপ থেকে আমি যদি কোনো লিঙ্কে ক্লিক করি, ধরেন আমি আছি একটা উইন্ডোজ বেজ অ্যাপে, এখানে হেল্প আছে, অ্যাবাউট গুগল ব্রাঞ্চ আছে এখানে। সে ডিরেক্ট ওপেন হয়ে গেল গুগল ক্রোমে। আমি কি করলাম, এখান থেকে হেল্প থেকে গো টু mysql.com ওয়েবসাইট। আমি তো বলি নাই যে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করো এবং
মাইক্রোসফট সিকলস .com-এ যাও। আমি কোনো ব্রাউজার নাম বলি নাই কিন্তু। তার মানে সে সিস্টেম থেকে দেখবে যে এই ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার করা আছে, ওই ব্রাউজারে MySQL.com ওপেন হবে। এখন এক কাজ করি, আমি এই ডিফল্ট ব্রাউজারকে চেঞ্জ করি। ব্রাউজারকে আমি করব ফায়ারফক্স। ফায়ারফক্স আমার এখানে মাইক্রোসফট এডস করি। ইউর প্রোফাইল ম্যানেজ বাই স্কাই। ওকে, তাহলে এবার গুগল ক্রোমকে আমি চেঞ্জ করে ফেলি। এখানে বলছে স্কাইট স্কুল, এই প্রোফাইলটা ম্যানেজ করে, মানে আমার ক্রোম প্রোফাইল, এটা স্কাইট স্কুল। এবং আপনার নাম এখানে থাকবে, আপনার নাম এটাই। ইউর অ্যাডমিনিস্ট্রেটর ক্যান চেঞ্জ দ্য সেটআপ রিমোটলি। আচ্ছা, এখানে আসে। এটা মনে করেন আমার একটা পার্সোনাল বিলাল চৌধুরী, এটা আমার প্রোফাইল। এখন এইটার সেটিংসে যাই। সেটিংস, সেটিংস, ডিফল্ট ব্রাউজার, ডিফল্ট ব্রাউজার ক্রোম হচ্ছে ডিফল্ট ব্রাউজার। এখন আমি ক্রোম ব্রাউজার থেকে মাইক্রোসফট এডজ ব্রাউজারে চেঞ্জ করবো। তাহলে কিভাবে? ডিফল্ট যদি লিখি, ডিফল্ট অ্যাপস, ডিফল্ট অ্যাপস লিখলে সে আমাকে উইন্ডোজ সেটিংসের ডিফল্ট অ্যাপে চলে নিয়ে যাবে। এরকম ডিফল্ট অ্যাপস। ডিফল্ট অ্যাপ কার কার জন্য? মেলের জন্য মেল এখানে উল্লেখ আছে। ম্যাপস ইয়ে করলে গুগল ম্যাপ শো করবে। কোনো ভিডিও মিউজিক প্লেয়ার, মিডিয়া ফাইল যদি আমি ইউজ করি তাহলে মাইক্রোসফট মিডিয়া প্লেয়ার ওপেন হবে। ফটো ভিউয়ার এখনো কোনো ডিফল্ট চুজ করা নাই। ভিডিও প্লেয়ার এখনো কোনো ডিফল্ট চুজ করা নাই। আমি ইচ্ছা করলে ভিডিও প্লেয়ার প্লেয়ার ডিফল্ট চুজ করতে পারি। ওয়েব ব্রাউজার ডিফল্ট চুজ করা আছে গুগল ক্রোম। তাহলে আমি এটাকে চেঞ্জ করি। আমি এটা উইন্ডোজ 10 এর কথা বলতেছি, আর 11-এরটা আপনারা কেউ যদি শেয়ার করেন তাহলে আমি এটা দেখাতে পারবো 11-এরটা। তাহলে ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার আমি চুজ করলাম কোনটা? মাইক্রোসফট এডস। তাহলে আমার ডিফল্ট ব্রাউজার চুজ হয়ে গেল। এবার আমি একটু আগে যেখানে গেছিলাম, হেল্প, শো ওয়েবসাইট, MySQL.com ওয়েবসাইট ক্লিক করলাম। এখন দেখেন কি ওপেন হয়। MySQL.com, এটা কোন ব্রাউজারে ওপেন হয়েছে? এটা হচ্ছে, এই যে দেখেন এখানে মাইক্রোসফট এডস। কিভাবে বুঝবো মাইক্রোসফট এডস? কারণ মাইক্রোসফট এডস এর মধ্যে এডস এর ইয়াটা এরকম, পিকচারটা এরকম, প্রোফাইল থাকে এখানে। আর গুগল ক্রোমের মধ্যে প্রোফাইল থাকে এখানে। এই যে দেখেন সবার নিচে ক্লোজ মাইক্রোসফট এডস। যদিও দেখতে প্রায় একই রকম, কিন্তু একটু ডিফারেন্ট ভিউ আছে এখানে। যেমন এই যে দেখেন, এটা এটা হরাইজন্টালি তিনটা ডট, এটা ফার্স্ট ভিউ, ফার্স্ট ডিফারেন্স। দুইটা পাশাপাশি নেই। এই দুইটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। এটা হচ্ছে মাইক্রোসফট এডস, আর এটা হচ্ছে গুগল ক্রোম। দেখেন কি কি ডিফারেন্স, দুইটার মধ্যে পার্থক্য কি। আপনার ব্রাউজার দেখলে যাতে বুঝতে পারেন কোনটা কোনটা এডস আর কোনটা গুগল ক্রোম। ধরেন একটা ডেমো দিতেছে কেউ, সে কোন ব্রাউজার ইউজ করছে, ব্রাউজার দেখে বুঝে ফেলতে হবে। তাহলে কি কি পার্থক্য দেখা যাচ্ছে বলেন তো? মেজর পার্থক্যগুলি বলেন, মেজর, যেটা একটা দেখলে বোঝা যায়। কি কি আসতেছে মনে? এনিওয়ান?
মাইক্রোসফট ক্রমে বার্গার ম্যানেজার এটা লম্বালম্বি ভাবে আছে, ক্রোমে বার্গার মানে লম্বা হরাইজন্টালি, লম্বা বার্গার, আর এটা হলো আর এটা হচ্ছে পাশাপাশি ভার্টিক্যাল। হরিজন্টালি আছে। হরাইজন, ওকে, ও আচ্ছা। এটা আর আছে হরাইজন্টাল, এটা ভার্টিক্যালি। ওকে, গুড। ওইটা ভার্টিক্যাল, হ্যাঁ। এটা একটা আর মেজর দুইটার ডিফারেন্স। ওকে, লোগো গুড। দুইটা ডিফারেন্ট। লোগো, এটার লোগো এরকম। এটা কো পাইলটের অবশ্য। ও কো পাইলট হচ্ছে বিং এর মধ্যে ওরা কো পাইলট দিয়ে রাখছে। কো পাইলট মানে এআই, চ্যাট জিপিটির মতন একটা। এটা খুব একটা সার্চ, একটা খুব ভালো একটা টুল ধরেন। আহ, ওর ক্রোমে বুকমার্ক বার আছে একটা আলাদা, কিন্তু মাইক্রোসফট এজ ওইটা নাই। ক্রোমে বুকমার্ক বা আরেকটা আছে আলাদা, কিন্তু মাইক্রোসফটে না। এইটা এটার মধ্যে আনা যায়, মাইক্রোসফট এডজ এর মধ্যে বুকমার্ক বারটা আনা যায়। বুকমার্ক ফেভারিট, যেমন ক্রোম ইয়াতে আমি বুকমার্ক আনছি বলে এখানে এই যে শো বুকমার্ক, হাইড বুকমার্ক বার, বুকমার্ক বারটা নাই। হ্যাঁ, এখন না থাকলে যে এটা ইয়া হয়ে যাবে, মাইক্রোসফট এডজ হয়ে যাবে, এরকম না। বুকমার্ক বার দুটোতেই থাকতে পারে, শো বুকমার্ক আবার শো বুকমার্ক। মাইক্রোসফট এডজেও এরকম। আচ্ছা, এর যেটা বলতেছিলাম, কোপাইলট, কোপাইলটে দেখেন কত এভাবে একটা রেজুমে তৈরি করে দিল, কুইক। যদিও এক্স্যাক্টলি হয় নাই, অনেক আপ টু ডেট করতে হবে। হ্যাঁ, মানে এআই, এআই দিয়ে আরো ইয়া বাড়াইছে, পজিশন গুলি আরো বেশি হয়ে গেছে এআই আসার পরে। কারণ এআই কে ভেরিফাই করতে হলে আবার আরেকজনের আরেকটা টিম লাগে। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যখন নাকি ট্রান্সফর্ম হইতেছিল ক্লাউডে, অন প্রেম থেকে ক্লাউডে, তখন অন প্রেমের ইঞ্জিনিয়াররা, অন প্রেম বলতে অন প্রেমিসিস, ক্লাউড আসার আগে সবাই তো অন সাইটে কাজ করতো, যে অন সাইট অফিস, এইটার মধ্যে সার্ভার ছিল, ওয়ার্কস্টেশন ছিল, ইয়া ছিল সবকিছু। আবার আরেক অফিসের মধ্যে কোন একটা বিল্ডিং এর রুমের মধ্যে সার্ভার রুম, ইয়া রুম, এরকম এগুলো ছিল। এখন এগুলো যখন ক্লাউডে ট্রান্সফার হয়, ক্লাউডে, হ্যাঁ, সব ট্রান্সফার হয়, তখন অন প্রেমের যে ইঞ্জিনিয়াররা, এরা খুব হতাশায় ভুগতেছিল, আমাদের জব মনে হয় শেষ। কারণ অন প্রেমের সার্ভারগুলি সবগুলি ইয়াতে চলে যেতেছিল ক্লাউডে, ক্লাউডে। কারণ অন প্রেমে আর কোনো সার্ভার নাই। এখন অনেকেই চিন্তা করতেছিল যে যারা নাকি এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অন প্রেমিসিসে কাজ করে, তারপরে সার্ভার ইঞ্জিনিয়ার, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, কারণ অন প্রেম তো কোনো সার্ভারই নাই, সব চলে গেছে ক্লাউডে, তাহলে ওরা কি করবে? ওরা রাতারাতি উইদিন 1 মান্থের মধ্যে ক্লাউড, এই এটা এসে ওরা ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। এমনই জ্ঞান লাগে আর কি ক্লাউড ইঞ্জিনিয়ার হতে। যে নাকি অন প্রেমে কাজ করছে 5 বছর, 2 বছর, তার জন্য ক্লাউড ইঞ্জিনিয়ার হইতে শুধুমাত্র কতগুলি রিম্যাপিং এর দরকার পড়ে। যেমন ধরেন একটা একটা হিউজ চেঞ্জ হয় যখন নাকি বাংলাদেশ থেকে কেউ ইউএসএ তে আসে, তার সবকিছুই জানা, শুধু একটু রিম্যাপিং এর দরকার পড়ে। এইটাও ঠিক একই। যেমন বাংলাদেশে আপনি সুইচ অন করতেন কিভাবে? একভাবে। আর এইখানে সুইচ অন করবেন আরেকভাবে। বাংলাদেশে গাড়ি চালাতেন ইয়া দিয়ে, বাম দিক দিয়ে, আর এখানে গাড়ি চালাবেন ডান দিক দিয়ে, উল্টা। কিন্তু গাড়ি তো একই, এক্সেল, ইয়া ব্রেক, তারপরে ইয়া কি বলে, আহ, মানে ওই ইয়াগুলি ড্যাশবোর্ডের অপারেশন গুলি, এগুলি তো সব একই। তারপরে হাউস হোল্ড যে অ্যাপ্লায়েন্স গুলি আছে, ওগুলো তো একই, কিন্তু একটু রিম্যাপিং করতে হয়।
এরই ম্যাপিং এর জন্য এটা লাগে। তারপরে আরো পজিশন আরো বাড়লো। এখানে কোন একটা অর্গানাইজেশনে আগে 3 জন ইয়া দিয়ে কাজ শেষ করে ফেলতো, এখন আরো 2 জন লাগতেছে। কিভাবে? এই 3 জন তো আছেই, এই 3 জন ক্লাউড ইঞ্জিনিয়ার কাজ করতেছে, প্লাস এই 3 জনকে সমন্বয় করার জন্য ডেভঅপস তৈরি হয়েছে। তারপর আরো অন্যান্য ইয়াগুলি তৈরি হয়েছে, পজিশন আরো বাড়ছে, কিন্তু পারফরমেন্স খুব ভালো হয়েছে। আগে অন টাইম ছিল, যখন নাকি অন প্রেমিসিসে ছিল, তখন ইঞ্জিনিয়ারকে রাত 3টায় কল করতে কল কলে জয়েন করতে হয়েছে। কেন? সার্ভার চলতেছে না। 1 ঘন্টার জন্য সার্ভার না চললে $10 মিলিয়ন হয়ে যায়, লস হয়। তো এই অন প্রেমিসিসের ইঞ্জিনিয়াররা, ওরা মানে অনেক কষ্টে, ওরা 99.9% লাইফ টাইম আপ টাইম রাখতো, পার্সেন্ট আপ টাইম। এটা তাদের জন্য অনেক। কিন্তু বিজনেসের জন্য 99.9% আপ টাইম হয়তো $300 মিলিয়ন লস। মানে 0.1% ডাউন টাইম, এটা $300 মিলিয়ন লস। পার্সেন্ট 99%, 99.9% আপ টাইম মানে 0.1% ডাউন টাইম। ডাউন টাইম এটার মধ্যে মনে করেন $300 মিলিয়ন লস এখানে। এইটাই ক্লাউডের মধ্যে যখন গেল, তখন এটা হয়ে গেল 99.99, কোনো কোনো ক্ষেত্রে 9% আপ টাইম। কর্পোরেট খুবই হ্যাপি। কেন হ্যাপি? কারণ তার ডাউন টাইম হইতেছে কত? 0.01% ডাউন টাইম। এটাতে হয়তো $1 মিলিয়ন, $100,000 লস হইতে পারে। কই 300 মিলিয়ন আর কই 100,000? কিভাবে? কারণ 1% ডাউন টাইম মানে 365 দিনে 1 বছর না। 1%, 0.1% ডাউন টাইম মানে কত? কত ঘন্টা? 1% মানে 3.5 দিন। আর একদিনের 3.5, 8 আওয়ার্স। এটা মানে 8 আওয়ার্স, 8 আওয়ার ডাউন টাইমে তার $300 মিলিয়ন লস হয়। আর এই 8 আওয়ারের 100 ভাগের 1 ভাগ কত? কত আওয়ার? কত মিনিট? 8 আওয়ারকে 106, 6 × 8 = 48, 48 মিনিট। 8 আওয়ারকে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 8 আওয়ার অর্ধেক 4, 2 আওয়ার, 1 আওয়ার, 12, 5 মিনিট আই থিঙ্ক। আচ্ছা, যেটা হোক, খুব কম না? 5 মিনিট, এটা পরে হিসাব করে দেখেন। 5 মিনিট ডাউন টাইম, কাস্টমার কর্পোরেট খুবই হ্যাপি। $300 মিলিয়ন থেকে ধরেন ধরেন $1 মিলিয়ন লস, তাহলে কত পার্সেন্ট তাদের লস? এরকম। এটার জন্য ওদের এক্সপেন্স একটু বাড়লেও, $10 মিলিয়ন যদি বছরে বাড়ে, একজন ইঞ্জিনিয়ারকে $1 মিলিয়ন দেয় ইয়ারলি এভারেজে, তাহলে 2 জন ইঞ্জিনিয়ার বাড়লে $2 মিলিয়ন। হ্যাঁ, কিন্তু তার $20 মিলিয়ন লাভ এখানে। তো এখানে আরো আরো বাড়াইছে এখানে কর্পোরেটরা। ওরা এই পার্সেন্টেজটা কমাইতে চায় যেভাবে হোক। এটা অনেক কোম্পানিতে এখন চলতেছে 0.99999, 4টা 9 চলতেছে। এখন 5টা 9-এর দিকে ওরা ইয়া ইয়া করতেছে, কিভাবে 5টা 9-এ করা যায় প্লাগ এন্ড প্লে হিসাবে। অনেক সময় সার্ভার বন্ধ করে আপডেট অপারেশনগুলি চালাইতো। এখন কিবারনেটি এমন একটা আসছে, আপনারা যারা ব্যাকএন্ডে আসতেছেন, এরা এটা শিখবেন কিভাবে লাইভ একটা মেশিনের উপর
ডিপ্লয়মেন্ট করে, নতুন ফিচারগুলি অ্যাড করে, সফটওয়্যার অ্যাড করে লাইভ ফিচারে, কোনো রকমের ডাউন টাইম ছাড়া, বন্ধ করা ছাড়া। তার মানে এটা হয়ে যাবে তখন 9999, 5টা 9 হয়ে যেতে পারে, 4টা 9 এখনো হইতেছে অনেক কোম্পানিতে। আচ্ছা, এগুলি অনেক অনেক, ধরেন আরো 1-1.5 বছর কোর স্টাডি করার পরের এটা আমি কেন যেন হুট করে এখানে চলে আসলাম। এখন এটা যদি না বুঝেন কোনো সমস্যা নেই, মাথা থেকে এটা ফালান। আমরা ছিলাম ডিফল্ট ব্রাউজারে। ডিফল্ট ব্রাউজারে তাহলে দেখতেছি ক্রোম এবং এডজ এর মধ্যে পার্থক্যগুলি কি কি। ক্রোম এবং এডজ এর পার্থক্য, মেজর পার্থক্য এটা এটা আরেকটা পার্থক্য হইতেছে এখানে ক্রোম একটা ইয়া থাকে না, না, এটা ব্রাউজার ওপেন করলে তা থাকে না। হ্যাঁ, কারণ আমি একই সিস্টেমটা আনি। হুম। এখানে রিফ্রেশ বাটনটা এখানে, আর এখানে রিফ্রেশ বাটন আগে হোম বাটন আছে, আর উপরে ব্রাউজার স্ট্যাক, ওয়ার্ক স্পেস, তারপর অন্যান্য এগুলো আছে। মাইক্রোসফট এডস খুব ভালো একটা ব্রাউজার। হ্যাঁ, ক্রোমও খুব ভালো। দুটোটাই কাজে লাগে এবং আমরা দুটোটাই ইউজ করি। হ্যাঁ, ফায়ারফক্স আর অন্যান্য এগুলি এখন একটু নিচের দিকে চলে আসছে। ফায়ারফক্স, সাফারি ম্যাকের জন্য, কিন্তু ম্যাক এখন ক্রোম ব্রাউজার খুব ভালোভাবেই সাপোর্ট করে ম্যাক। তাহলে ডিফল্ট ব্রাউজার আমরা এইভাবে সেট করে ফেলতে পারি না। কিভাবে সেট করবো ডিফল্ট ব্রাউজার? আমরা গেছিলাম তো এখানে। তাহলে ডিফল্ট ব্রাউজার মাইক্রোসফট এডস, এটা শুধু উইন্ডোজ উইন্ডোজ 10 এর জন্য। আর উইন্ডোজ 11-এ একটু টাফ করে ফেলছে ডিফল্ট ব্রাউজারটা, এত ইজি না এটার মধ্যে। টাফ মানে আরো বেশি ফিচার অ্যাড করছে। মানে এইচটিএমএল করার জন্য একটা একটা ব্রাউজার আমি আমি এইভাবে সেপারেট করে দিতে পারি। উইন্ডোজ 11-এরটা আপনারা একটু দেখেন। ব্রাউজার সেটিংস, আমরা কি একটা ব্রেক নিয়ে ইয়ে করে দেবো নাকি আরো হাফ হাফ এন আওয়ার? আমরা তো দেখি আগাইতে পারতেছি না। এখানে সব সেটিংস এই মুহূর্তে দেখার দরকার নাই মনে হয়, এখানে অনেকগুলি সেটিংস আছে। কোথায় গেল? অন স্টার্টআপে আপনি কি চান? নতুন ট্যাব ওপেন হোক, নাকি কোনো স্পেসিফিক পেজ আপনি চান যে হ্যাঁ আমি অন স্টার্টআপে আমি চাই আমার জিমেলটা ওপেন থাক, জিমেলটা ওপেন থাক, তারপরে আমার ইয়াহুতে একটা মেল আছে, ইয়াহু আমি চেক করি, ইয়াহু, এবং আমি যখন ব্রাউজার ওপেন করব তখন এই 3টা ট্যাব ওপেন হবে। আর চেজ ব্যাংকের আমার অ্যাকাউন্ট আছে, চেজ ব্যাংকটাও ওপেন থাকবে। আর চাই একটু ইয়ে পড়ি, খবর টবর দেখি, তাহলে সিএনএনটাও ওপেন থাক। এটা, এখন আমি যদি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে যদি আমি এটাকে ওপেন করি, আবার রিওপেন, এই যে আমি ওপেন করলাম জিমেল, তারপরে ইয়াহু, তারপরে ওপেন হয়ে গেল, আমাকে কষ্ট করে ওপেন করতে হলো না। অথবা আপনি দেখতে চান ইয়াগুলি, হ্যাঁ, তখন এইভাবে সেটিং করে দিতে পারেন যে আমি এই এই চাই। আবার অনেক সময় ভাইরাস কোম্পানিও এরকম ইয়া করে, উল্টাপাল্টা করে আপনার সাথে। ওরাও কিছু জিনিস অন স্টার্ট অ্যাপে অ্যাড করে রাখে। আপনি যা দেখলেন, ও এগুলো তো আমি আমি করি নাই, এটা কিভাবে আসলো, তাহলে এটা ডিলিট করে দেন, রিমুভ। ও এটাও তো করি নাই, এটা তো কিভাবে আসলো, এটা এটাও করি নাই, রিমুভ, এটাও রিমুভ করে দেন। আপনি কিছুই জান না, জাস্ট একটা ফ্রেশ ইয়া চান, তাহলে আগের আগের অবস্থানে চলে আসবে। ল্যাঙ্গুয়েজ এটা ধরা দরকার নেই, যেটা আছে এটাই। গ্রামারলি থাকলে এখানে আসতো, গ্রামারলি যাদের, এটা ধরা দরকার নেই। ডাউনলোড করলে আপনি কোন ফোল্ডারে ডাউনলোড করছেন, আমি যদি চেঞ্জ করতে চাই, বাই ডিফল্ট থাকে ইউজার নেম। আমার ইউজার নেম হচ্ছে বেলাল, ইউজার নেমের মধ্যে ডাউনলোড ফোল্ডার থাকবে বাই ডিফল্ট। কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, সি ড্রাইভের টেস্ট ফোল্ডারে সব ডাউনলোড হবে, ওইটাও পারি। অ্যাক্সেসিবিলিটি এটা হচ্ছে ডিসেবল যারা আছে এদের জন্য, প্লাস অনেক সময় অ্যাক্সেসিবিলিটি বিভিন্ন কাজে লাগে, বাট এটা আমাদের জন্য প্রযোজ্য না। সিস্টেম,
এটা যদি দেন তাহলে ওই বাহাইন্ডে কোনো কিছু আর কাজ করবে না। ধরেন অনেক সময় কোম্পানিগুলি অ্যাড চালাতে থাকে, ওগুলি বন্ধ হয়ে যাবে। গ্রাফিক্স গুলি অটোমেটিক ডাউনলোড হবে না যদি আমি অফ করে দিই, এরকম। আর রিসেট সেটিং হচ্ছে এতক্ষণ যা যা কাস্টমাইজ করলাম, ফ্যাক্টরি ডিফল্ট যদি আনতে চাই তাহলে রিসেট সেটিং এ দিয়ে দিবেন, একদম সব রিসেট হয়ে যাবে, যত চেঞ্জ করছেন সব রিসেট। তাহলে ক্রোম সেটিং এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এটা লাইফকে অনেক ইজি করবে। এটা নিজের আবার একটু ট্রাই করবেন, কোনো ভয় নাই, রিসেট তো আছেই। একদম চেঞ্জ করতে করতে এমন চেঞ্জ করবেন দেখবেন যে আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে একটা রিসেট মেরে দেবেন। এটা খুব ইম্পর্টেন্ট। এটা এটার মধ্যে প্রথমে থাকবে যে গুগল সার্চ ইঞ্জিন আমরা কিভাবে সার্চ করব। বিং, ইয়াহু, বাইডু, এওএল, আক্স, এগুলি সব সাইট ইঞ্জিন, সব সাইট ইঞ্জিন। বাট কেউ কিছু ইয়া করলেই বলে যে গুগল করে ফেলো। গুগল মানে সার্চ করা। যেমন ইউএসএ একটা কথা প্রচলন হয়ে গেছে, ফটোকপিটা বলে জেরক্স। মানে জেরক্স মেশিন এত অ্যাভেলেবেল, ফটোকপি মেশিনের নাম, ব্র্যান্ডের নাম জেরক্স, এত অ্যাভেলেবেল, অফিসে বলে ক্যান ইউ প্লিজ জেরক্স ইট, একটা পেজ ধরা দিতে পারে, বলবে যে এটা একটু জেরক্স করে ফেলো, মানে ফটোকপি করে ফেলো। ঠিক তেমনি যে কোনো একটা সার্চকে এখন বলে যে আচ্ছা গুগল ইট, মানে সার্চ ইট। দ্যাটস ওয়াই গুগলটা খুব ইম্পর্ট্যান্ট। এখন সার্চ করার জন্য বিভিন্ন টেকনিক লাগে। কি কি টেকনিক আমরা ইউজ করি সার্চে? যখনই আপনি ধরেন আপনি একটা সার্চ এলিমেন্ট চুজ করবেন, কি ধরেন একটা কমন একটা ইয়া বলি, ধরুন ক্রোম ব্রাউজারের বুকমার্ক সম্পর্কে জানতে চাচ্ছেন, না মাইক্রোসফট এডস এর বুকমার্ক সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি আমি একটু আগে একটা কথা বললাম যে এটা আপনার বাসায় দেখবেন, মাইক্রোসফট এডস ব্রাউজারের বুকমার্কটা কিভাবে কাজ করে, কিভাবে শো করে। তাহলে এটাই ধরেন এখন আমাদের সার্চের আইটেম। তাহলে আমি কি করব, আমার কাছে কি ওয়ার্ড আছে যেটা দিয়ে নাকি আমি এই কাজটা করতে পারি। আমার রিকোয়ারমেন্ট, আগে বুঝি রিকোয়ারমেন্টটা হইতেছে হাউ টু শো বুকমার্ক অফ এমএস এডস ব্রাউজার। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এখন আমি ব্রাউজারের মধ্যে কি নাম দিয়ে সার্চ করতে পারি? প্রথম ওয়ার্ডটা কি হইতে হবে? প্রথম ওয়ার্ডটা কি হাউ হইতে পারে? তাহলে সে যত পেজে হাউ আছে সবগুলি সে আগে কালেক্ট করবে, সে ব্যস্ত হয়ে যাবে ওইখানে। তাহলে আমি কি কি করতে পারি? প্রথমে ওয়ার্ডটা কি দিতে পারি? আমি চাই এই টপিকটা কার উপর, এমএস এডস, তাহলে এমএস এডস বলতে পারি। এমএস এডস বললে ধরেন 1 ট্রিলিয়ন পেজ আছে ওয়ার্ল্ডে, এর থেকে এমএস পেজ এর আছে 1 মিলিয়ন, তাহলে 1 মিলিয়ন পেজ আলাদা হয়ে গেল। তারপর আমি প্লাস দিয়ে বলতে পারি এটা হলো 1 মিলিয়ন পেজ, প্লাস দিয়ে বলতে পারি এই 1 মিলিয়ন পেজের মধ্যে বুকমার্ক রিলেটেড পেজ আছে 1000, 1000। তাহলে প্লাস করার পরে
এটা শিং ডাউন করলো 1000-এ, 1 মিলিয়ন থেকে 1000, 1K মানে 1000। তারপরে আর কোনো ওয়ার্ড দিতে পারি? দেখেন তো রিকোয়ারমেন্ট থেকে আর কোনো ওয়ার্ড দিতে পারি কিনা। বুকমার্ক, বুকমার্ক রিলেটেড 1000 পেজ আছে, 1000 পেজের মধ্যে মাত্র 30টা পেজ আছে শো রিলেটেড, আর 10টা পেজ আছে হাই রিলেটেড, হাইট রিলেটেড। আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, এক্সাক্ট নাম্বার এরকম নাও থাকতে পারে। শো রিলেটেড আছে 30টা পেজ। তাহলে এইভাবে আমরা কনসাইজ করে ফেলবো আমাদের সার্চ রেজাল্টটা। তাহলে দেখি এটাকে ইয়া করে দেখি। আর প্লাস হচ্ছে, যদি আমি প্লাস না দিই, ধরেন প্লাস ছাড়া দিই, প্লাস ছাড়া যদি দেই, তাহলে এমন সব পেজ ওপেন করবে যেটার মধ্যে এমএস আছে, যেটার মধ্যে এডস আছে, যেটার মধ্যে বুকমার্ক আছে, যেটার মধ্যে শো আছে, এমন সব পেজ ওপেন করবে। ধরেন একটা পেজে এই তিনটা নাই কিন্তু শো আছে, এই পেজটাও ওপেন করবে। তাহলে ওই পেজে যায় দেখলেন যে সার্কাস শো, ওই পেজটা হচ্ছে সার্কাস শো। আমি চাইলাম বুকমার্ক শো, সে বাইর করলো সার্কাস শো। ওই পেজে এইটা আছে, এই কারণে সে লিস্টের মধ্যে এই পেজটা আনছে সার্কাস শো। আমি বললাম না না, আমি সার্কাস তো চাই না, আমি চাই বুকমার্ক শো। তাহলে এটা আননেসেসারি একটা সার্চ আমাকে দিয়ে দিবে সে। সে তো মেশিন, ওরে বুঝাই দিতে হবে আমাকে ভালোভাবে। তাহলে আমি যদি বুকমার্ক প্লাস শো দেই, তাইলে সার্কাস শো কখনোই আসবে না। বুকমার্ক আর শো যদি কোনো পেজে থাকে, তাহলে ওই পেজটাই আসবে। আবার হ্যাঁ, যদি বুকমার্ক প্লাস শো আছে আবার সার্কাস শো আছে, না, দুইটাই আছে একই একই পেজে, তিনটাই আছে একই পেজে, ওইটা আসবে। কিন্তু বুকমার্ক প্লাস শো থাকতেই হবে পেজে যদি প্লাস দেই। তাহলে বুকমার্ক তো শো, এটা তো ক্রোম পেজও আছে। বুকমার্ক শো মাইক্রোসফট ক্রোম, গুগল ক্রোমের জন্য তো বুকমার্ক শো পেজ আছে, ওই পেজে তো আসতে পারে। কিন্তু আমার তো ওইটা ইররিলেভেন্ট, আমার রিলেভেন্স হলো এডস। তাহলে এটাকে আমি একটা প্লাস সাইন দিয়ে দিই। তাহলে এডস প্লাস বুকমার্ক ডট শো, এমএস এডস বুকমার্ক ডট শো, এমএস থাকতেও পারে নাও থাকতে পারে, এমএস টা কাটেন। এডস প্লাস বুকমার্ক ডট প্লাস শো, তাহলে এটা হবে আমার সার্চ রেজাল্ট, সার্চ কোয়েরি স্ট্রিং, কোয়েরি টেক্সট। তাহলে আমি আবার যাই এখানে, গুগল করি এডস বুকমার্ক শো, হিট সার্চ, about 100 million results in 28.28 seconds, এটার জন্য হ্যাঁ, about 100 million, 128 millions for this three word। তাহলে এটা তো অনেক বেশি, আমি ন্যারো ডাউন করবো এগুলি। তাহলে প্লাস দিই, প্লাস বুকমার্ক প্লাস শো। প্লাস দিলে শুধুমাত্র একটা ওয়ার্ড থাকতে থাকতে পারে, দুইটা ওয়ার্ড না, শুধু একটা ওয়ার্ড প্লাসের মাঝখানে, প্লাসের আগে পরে। ওকে, এবার সার্চ করি। 128 মিলিয়ন ছিল আগে, এখন আসছে এই টুলসে দিলে আসবে, টুলসে ক্লিক করলে এটা আসবে।
হুম, ইন্টারেস্টিং। এখনো 120 পেজ। তারপরে আমি যদি চাই যে না, একজ্যাক্ট ফ্রেজ আমার দরকার, এডস বুকমার্ক, এডস একটা সিঙ্গেল স্পেস, এডস বুকমার্ক একটা সিঙ্গেল স্পেস শো, এটা লেখার সাথে সাথে সে কি করবে, আমাকে কিছু সাজেশন দিবে। এই সাজেশনগুলি খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই সাজেশনগুলির ফ্রেজ তার হিস্ট্রিতে লেখা আছে। পিপল এই সাজেশন অনুযায়ী সার্চ করে, ওই সাজেশনগুলির পেজ তার হিস্ট্রিতে লেখা আছে। তাহলে আমি এখান থেকে পিক করাটাই সবচেয়ে বেস্ট। আর যদি আমার এখানে না মিলে, তখন আমি এটাকে এডিট করব। আমি যদি ডাবল কোটের মধ্যে দেই এইটা এডস বুকমার্ক শো, তাহলে যেই পেজে এক্স্যাক্টলি এডস বুকমার্ক শো পাশাপাশি লেখা আছে তখন আসবে। আর যদি আমি সিঙ্গেল ডাবল কোটের মধ্যে না লিখি, তাহলে পেজের কোনো একটা জায়গার মধ্যে এডস আছে, কোনো একটা জায়গার মধ্যে বুকমার্ক আছে, কোনো একটা জায়গার মধ্যে শো আছে, কিন্তু পেজের মধ্যে ওগুলি আছে এরকম ইয়াতে, শো অর হাইড দ্য ফেভারিট বার অফ মাইক্রোসফট এডস। যদি আমি এক্স্যাক্টলি এটা পেয়ে গেছি, তারপর আমি একটু পরে যাই ইয়াতে, মানে এখনই শেষ করবো না। তার তার মানে এই পেজে এডস, শো, বুকমার্ক, বুকমার্ক, বুকমার্ক কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দিলে উপরে একটা বক্স আসে, দেখেন বুকমার্ক কথাটা আছে কিনা। বুকমার্ক কথাটা নাই। আচ্ছা, ওই যে পেজটা ওপেন করলাম ওই পেজে বুকমার্ক কথাটা নাই। তার মানে এমন পেজও ওপেন হবে যেটার মধ্যে শুধুমাত্র শো লেখা আছে, অথবা শুধুমাত্র এডস লেখা আছে, অথবা শুধুমাত্র এডস বুকমার্ক লেখা আছে, অথবা শুধুমাত্র এডস আর শো লেখা আছে। এরকম পেজগুলো ওপেন হবে। আর এখন যদি আমি কোনো সার্চ করি, তাহলে ওই পেজে অবশ্যই এডস বুকমার্ক এবং শো তিনটা আইটেমে থাকতে হবে, না থাকলে প্রবলেম আছে। এখানে এডস, বুকমার্ক এবং শো তিনটাই আছে। যেমন আমি বুকমার্ক দিয়ে এখন সার্চ করি, বুকমার্ক, দেখেন বুকমার্ক এখানে 5টা পয়েন্টে বুকমার্ক পাইছে। এটা হলো নাম্বার 1, যেটা কি হাইলাইট করতেছে নিচে, এই যে এটা, এই এই এটা হচ্ছে বুকমার্ক একটা। তারপরে আপনি এই অ্যারো সাইনে ক্লিক করেন, নিচে নেক্সট অ্যারো সাইনে লেখা আছে নেক্সট, দেখেন টুলটি পারছে একটা নেক্সট, নেক্সট ক্লিক করলাম। এরপরে দেখেন ব্রাউজার, এই যে এখানে দেখেন, এখানে ব্রাউজারের মধ্যে এই যে এখানে আমার এখানে 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 ব্রাউজার স্ক্রোল বারে দেখেন এখানে একটা কালার আছে, এখানে দুইটা কালার আছে, এখানে একটা কালার, এখানে একটা বুকমার্ক, এখানে দুইটা, এখানে দুইটা পাশাপাশি বুকমার্ক, বুকমার্ক, আর এইখানে একটা আছে বুকমার্ক। টোটাল 5টা জায়গায় বুকমার্ক আছে। তাহলে আমি বুঝলাম যে এখানে বুকমার্ক শো মানে ওই এখন যত পেজ সে শো করতেছে, যদি পেজ এরিয়া কমাইতে পারে নাই সাকসেসফুলি, 128 মিলিয়ন এখনো, কিন্তু এই 128 মিলিয়ন পেজের মধ্যেই তিনটা ওয়ার্ড আছে। আমি আরো যদি স্পেসিফিক করতে চাই, কমাইতে চাই, ন্যারো ডাউন করতে চাই, তাহলে এডস বুকমার্ক শো এই কথাটা একইভাবে আসবে। হ্যাঁ, এডস বুকমার্ক, বুকমার্কস শো, এটাকে যদি আমি ডাবল কোটের মধ্যে দিই, এন্টার, তাহলে দেখেন এখন ন্যারো ডাউন করি, মাত্র দুইটা রেজাল্ট এসে আসছে, এডস বুকমার্ক শো। কিন্তু এটা কি কাজের মধ্যে আছে কিনা, দুইটা দুইটা কোনো কাজে না, নিশ্চয়ই আমার ফ্রেজটা রং হয়েছে। তাহলে আমি আবার ব্যাক করি, আমি সাজেশনগুলো একটু দেখি, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজেশনের সাথে কোনো মিল আছে কিনা। এডস শো বুকমার্ক শর্টকাট, এডস শো বুকমার্ক টুলবার, এডস শো বুকমার্কস টুলবার, এটা এটা করতে পারি। কারণ এই এটা তো অনেকেই সার্চ করছে, তো এই কারণে যেহেতু অনেক সার্চ এখানে আসতেছে, তখন গুগলের যে এআই, এরা নিজেরা একটা একটা সাজেশন তৈরি করে রাখছে আগে। এটা কোনো পেজ থেকে আসে নাই, এটা গুগল থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে, শো মোর দেন এটা। তাহলে কিভাবে এডস এর বুকমার্কস দেখবো আমরা? তাহলে
show bookmark bar in Microsoft Edge, you can do the following. Select settings or more, এটাকে এখানে রাখেন, আর মাইক্রোসফট এডজ কে নিয়ে আসেন এখানে। তাহলে আমি এই অনুযায়ী আমি কাজটা করি। সিলেক্ট সেটিংস অ্যান্ড মোর ফ্রম দ্য মেনু বার। মেনু বার হচ্ছে এটা, মেনু বার, সেটিংস, সেটিংস, এটা সিলেক্ট সেটিংস, ওকে। ডিফল্ট এটা বললে সেট হয়ে যাবে। প্লিজ দেন নট নাও, আমি তোমাকে ডিফল্ট করছি না। সেটিংসে গেলাম, সিলেক্ট অ্যাপিয়ারেন্স, হ্যাঁ সেটিংসে গেলে এরকম ইয়ার শো করবে। সিলেক্ট অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে দিলাম আন্ডার কাস্টমাইজ টুলবার, আন্ডার কাস্টমাইজ টুলবার, কাস্টমাইজ অ্যাপিয়ারেন্স, আন্ডার কাস্টমাইজ টুলবার দেখেন কোথায় আছে আন্ডার কাস্টমাইজ টুলবার, ওকে। সিলেক্ট অলওয়েজ টু টার্ন অন দ্য ফেভারিট বার, সিলেক্ট অলওয়েজ টু টার্ন দ্য ফেভারিট বার, শো প্রোফাইল আইকন, দেখেন তো কোথায় কোথায় শো ফেভারিট বার্স অন দ্য নিউ ট্যাব, অন দ্য অলওয়েজ, সিলেক্ট অলওয়েজ। তাহলে এই যে এখানে ফেভারিট বার চলে আসলো। তাহলে আমরা একটা নতুন জিনিস গুগল করে বের করলাম কিভাবে এটা সেট করা যায় এবং সলিউশনটা বের করলাম। এইভাবে আমরা সবসময় গুগল করতে হয় আমাদের, জানা জিনিসও অনেক সময় ভুলে যাই, তখন গুগল করে এটা বের করতে হয়। অফিসে যদি কেউ গুগল করে এবং কোনো সলিউশনের জন্য ইউটিউবের ভিডিও দেখে অফিসের ইয়াতে, এগুলো সব ওয়াচ করে, কিন্তু যদি দেখে এটা এগুলি রিলেভেন্ট, যে টপিকগুলি সার্চ করতেছে ওইটা রিলেভেন্ট, ওইটা ফারুকের নাটক না, এরকম আর কি, যদি ইয়া হয় তাহলে তাহলে ওরা এটাকে ইগনোর করে। আর যদি অন্য কিছু হয় তাহলে এটাকে রিপোর্ট করে, এসকেলেট করে ম্যানেজারকে, যে তোমার ওয়ার্কার এরকম করতেছে। তখন ফাইনাল নোটিশ চলে আসতে পারে। তো খুব সাবধান, কিন্তু মানে টেকনিক্যাল জিনিস গুগল করা কোনো ইয়া না, কোনো 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 সমস্যা নাই, এটা আপনারা করতেই পারেন এবং এটা বেটারমেন্ট ফর দ্য টিম অ্যান্ড কোম্পানি, এরকম যদি থাকে তাহলে ফর দ্য বেটারমেন্ট অফ টিম অ্যান্ড কোম্পানি। আচ্ছা এখানে কিছু টেকনিক আছে, ইউজ ইউনিক অ্যান্ড স্পেসিফিক টার্মস, ইউজ মাইনাস অপারেটর টু ন্যারো ডাউন দ্য সার্চ। ধরেন কোনো ব্রাউজারে আপনি দেখলেন শো বুকমার্ক টুলবার, টুলবার, কিন্তু এখানে ফেভারিট চলে আসে, মানে বুকমার্ক চলে আসে, আপনি বুকমার্ককে মাইনাস করে দেন। মাইন মাইন মানে কোনো পেজে মাইনাস থাকলে ওই পেজটা আসবে না, কোনো পেজে বুকমার্ক থাকলে ওই পেজটা আসবে না, যদি এটার মানে হচ্ছে এটা। তার মানে এখন হিট এন্টার করলাম আমি, এন্টার করে দেখবেন এখন যত পেজ আছে কোনো পেজে বুকমার্ক ওয়ার্ডটা পাবেন না, কারণ বুকমার্ক মাইনাস আছে এখানে। পাবেন কি কি, এ হয় এডস আছে, আনালে শো আছে, আনালে টুলবার আছে, কিন্তু বুকমার্ক কোথাও নাই। এটাই এখানে বলছে ইউজ মাইনাস অপারেটর টু ন্যারো ডাউন দ্য সার্চ, ন্যারো ডাউন, ইউজ কোটেশন মার্ক ফর এক্সাক্ট প্রেইজ। যদি আপনি চান এরকম, ধরেন এটা এখন নাই, কোট, ডাবল কোট দিলে এটার মধ্যে আর মাইনাস দেওয়ার দরকার নাই। যদি এটা হয় তাহলে এমন পেজ সে খুঁজে বের করবে যে পেজের মধ্যে তিনটা ওয়ার্ড একসাথে আছে, এর শো টুলবার, অথবা শো এডস টুলবার, এরকম
এমন পেজ খুঁজবে যেই পেজে এই তিনটা ওয়ার্ড পাশাপাশি ঠিক একইভাবে একই স্পেসে আছে, একটা সিঙ্গেল স্পেস। এখানে কয়টা স্পেস? একটা সিঙ্গেল স্পেস এই দূরত্বে আছে। যদি ভুলে এখানে আবার দুইটা স্পেস দিয়ে দেন তাহলে কিন্তু ইররেলেভেন্ট সার্চ রেজাল্ট দিবে। এটাকে বলতেছে এক্সাক্ট ফ্রেজ, ডাবল কোট, ইউজ কোটেশন মার্ক। ডোন্ট ইউজ কমন ওয়ার্ড এন্ড পাংচুয়েশনস। কমন ওয়ার্ড বলতে আমি চাই মাইক্রোসফট এডস এর বুকমার্ক, আমি দিলাম মাইক্রোসফট এডস। আমি ভাবতেছি হ্যাঁ এডস নামের পেজে গেলেই তো এটা পাওয়া যাবে না, এইটা হবে না। এটা হলে মিলিয়নস অফ, এই যে দেখেন না 128 মিলিয়ন পেজ আছে, পেজ সে পাইছে। এইগুলি ব্রাউজ করা, এটা কত বছরের ব্রাউজ করবেন এগুলি? পাংচুয়েশন বলতে আমি এরকম এডস শো এডস টুলবার, আমি চিন্তা করলাম যেখানে একটা কমা দিই, কমা পাংচুয়েশন, কমা সেমিকোলন, কোলন, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন সাইন, কমা, সেমিকোলন, কোলন, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন সাইন, এগুলি ইউজ করা যাবে না। ক্যাপিটাল করলে যে বড় ইয়া আসবে, ভালো রেজাল্ট আসবে, ক্যাপিটালাইজেশনও করবেন না। না, ক্যাপিটালাইজেশনটা এটা না। প্রি রেজাল্ট না, ক্যাপিটালাইজেশন এটা মনে হয় দেয়া না না দেওয়া একই কথা। ইগনোর ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন দেওয়ার দরকার নেই। ড্রপ দ্য সাফিক্স। কোনো সাফিক্স যদি থাকে ইয়ার মধ্যে, যেমন এমএস এডস, মাইক্রোসফট এডস, আমি এমএসটাকে বাদ দিলাম, কারণ এমএস অনেক এতেই থাকে না, অনেক এতে, কারণ এমএস তো সবাই চিনে। মানে এটা তো মাইক্রোসফটের প্রোডাক্ট, এটা তো সবাই চিনে। হ্যাঁ, এমএস অনেক সময় থাকে না। যেমন থাকতে পারে মাইক্রোসফট কিংবা মাইক্রোসফট এডস, দি এডস মেনু বার, এরকম নাও থাকতে পারে। তো না যদি থাকে তাহলে তো সে এমএস দিয়ে সার্চ করলে সে কম রেজাল্ট পাবে, সব পেজ আবার এমএস নাই এরকম। তাহলে এই সাফিক্সটাকে, সরি এটা তো প্রিফিক্স না, প্রিফিক্স অর সাফিক্স, এটা প্রিফিক্স, প্রিফিক্সটাকে ড্রপ করে দিলাম। আবার এডস, ধরেন জুনিয়র, এরকম আছে না, মানে মেন নামের পরে আবার জুনিয়র আছে একটা, অথবা সিনিয়র, এরকম সাফিক্স, এগুলিকে ড্রপ করে দিবেন। মূল নামটা হচ্ছে এডস, এডস এর মধ্যে থাকবেন। জুনিয়র সিনিয়র এটা কথা কথা বললাম, এটা না, কিন্তু সাফিক্স বলতে এটা বোঝাচ্ছে। ড্রপ সাফিক্সেস অর, ডট সাফিক্সেস, drop suffixes or prefixes, prefixes or suffixes. Maximize autocomplete, maximize autocomplete বলতে
আমরা যখন গ্রো করি, মানে প্রোগ্রেস করি সার্চিং এ, ইডিজিই এর বুকমার্ক, বুকমার্ক এম এ এখনো শেষ করি নাই, তারপরে দেখতেছি অনেকগুলি সাজেশন। তাহলে সাজেশন থেকে আমরা পিক করতে পারি। পিক, পিক মানে এই যে এই চুজ করতে পারি, চুজ, ক্লিক করতে পারি, এটাকে পিক করা বলতেছে। তাহলে বুকমার্ক ম্যানেজার অথবা বার শো, এইটাকে আমি পিক পিক করতে পারি, কারণ এটা, এই সাজেশনটা আসে ইউজারদের সার্চিং হ্যাবিট থেকে, ট্রেন্ড থেকে। ট্রেন্ড, যে এই মুহূর্তে সার্চ ট্রেন্ড কি চলতেছে, এডস বুকমার্ক বার সম্পর্কে কি চলতেছে, হ্যাঁ শো বেশি চলতেছে, লোকেশন চলতেছে, এইগুলি সবচেয়ে বেশি হিট করছে। দেখেন এখানে কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারে নাই, ডিকশনারি অর্ডারে নাই, এটা আছে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ টাইম পিপল সার্চ এডস বুকমার্কস লোকেশন, অথবা কেউ সার্চ করছে এড বুকমার্ক বার, ম্যানেজার ফাইল লোকেশন বার শো, এরকম এই ওয়ার্ডগুলিতে সার্চ করছে বলে সে আমাকে সাজেস্ট করতেছে তুমি কি এখান থেকে কিছু একটা চাও নাকি, তুমি কি এখান থেকে খুঁজতেছো নাকি, যদি খুঁজতে চাও তাহলে দ্রুত এখানে ক্লিক করো, যেটা চুজ করো। আমি দিলাম চুজ, এটা করে, এটা অটো, অটো এটা আমার জন্য অটো কমপ্লিট করে দিছে এটাকে। কাস্টম কাস্টমাইজ সার্চ, কাস্টমাইজ সার্চ বলতে ডাবল কোটের মধ্যে রাখা, তারপরে প্লাস সাইন ইউজ করা, তারপরে এক্সাক্ট ফেজে রাখা ডাবল কোটের মধ্যে, অথবা ডাবল কোটে প্রতিটা ফাইলকে ডাবল কোটে রাখা, এরকম। তার মানে টুলগুলি কি কি? টুলগুলি হচ্ছে ডাবল কোট প্লাস ইউজ ডাবল কোট প্লাস সাইন, ইউজ ডাবল কোট প্লাস মাইনাস সাইন্স। এটা আমরা অলরেডি কভার করছি, অ্যাডভান্স ইউজ অফ ব্রাউজার ট্যাব। ও সরি, ব্রাউজার ট্যাব, ব্রাউজার ট্যাবটা কয়েকটা জিনিস বাকি আছে ব্রাউজার ট্যাবের। এখানে এইগুলি বলতেছি আমরা ব্রাউজার ট্যাব। এখানে আমার কয়টা, তিনটা তিনটা ছয়টা ব্রাউজার ট্যাব আছে। আমি নতুন কোনো ব্রাউজার ট্যাব অ্যাড করতে গেলে এখানে আসবো। আর যদি ধরেন এই ব্রাউজার ট্যাবটা আমি ডিলিট করে ফেলছি, হ্যাঁ, ভুলে, আমি আবার যদি রি ওপেন করতে চাই তাহলে তো এখান থেকে রি ওপেন দিলে এখান থেকে ব্রাউজার ট্যাবটা আবার রি ওপেন হবে। তারপরে এখান থেকে আমি যদি নিউ ট্যাব ওপেন করতে চাই, তারপরে ক্লোজ করতে চাই এই ট্যাবটাকে, সিঙ্গেল ট্যাবটাকে, এটা ক্লোজ করতে পারবো। তারপরে এইটাকে যদি আলাদাভাবে আনতে চাই কোথাও একটা এতে আলাদা উইন্ডোতে, তাহলে এইভাবে আলাদা ফ্লোটিং এ আনতে পারবো, আলাদা ট্যাবে, চেজ ব্যাংকের এটাকে। আবার যদি এখানে আস্তে 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 এখানে আনি, তাহলে আবার ব্যাক হয়ে যাবে, আবার ওদের সাথে মিশে যাবে, অন্য অন্য ট্যাবদের সাথে। একসাথে মাল্টিপল ট্যাবে কাজ করা ভালো। একটাতে সার্চ করার জন্য ইয়া করছেন, অথবা যে কাজ করছেন এটা করতেছে, আপনি আরেকটা করতে পারেন। আমি এই এগুলি প্রোগ্রাম ইনস্টলেশন এগুলি রেকর্ডিং এ রাখবো। নেক্সট উইকে তো ক্লাস হবে না, রেকর্ডিং দেখেন। ওয়েবএক্স আমরা করবো জুম, মিট আর টিম, গুগল মিট, মাইক্রোসফট টিম, এই তিনটা এখন টপ লেভেলে আছে। এই তিনটা দেখবো, মানে ওয়ার্ডের আগ পর্যন্ত 22 পর্যন্ত আমি রেকর্ডিং এ রেখে দেবো। আর 23-র এটা, 23 থেকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল 34 পর্যন্ত, এটা আমরা দেখবো ইন প্যারালাল উইথ কোর কোর্সের সাথে, বিশেষ করে এক্সেলটা। ডাটা অ্যানালিটিক্সে যারা যাবেন ওদের তো এক্সেলের এটা এখন করাবো না। মানে না, না, সবাই একসাথে একসাথে ইয়া করবেন এক্সেলটা।
এক্সেলে খুব বেসিক একটা এক্সেল হবে যাদের সবার একসাথে যারা করবেন। আর ডাটা অ্যানালিটিক্স হলে তো অ্যাডভান্স লেভেলের এক্সেল হবে। আর ব্যাকএন্ড ডেভেলপার যারা, এরা এক্সেল একদম বেসিক এক্সেল। আর এইটা আমার মনে হয় একটা রিভিজিট করা দরকার সবকিছু। রিভিজিট করার পরে এই ডোন্ট ক্লিক মি, এটা খুবই লাইফ সেভিং কিছু ইয়ে আছে, টপিক আছে এখানে। এই টপিকগুলি কম্পিউটারকে কিভাবে আমরা নিজেরা ইয়া করবো, কনভেন্স কনফিগে যায় কিভাবে এগুলিকে সিস্টেম থেকে ক্লিন করব, এগুলির কিছু ইয়ে আছে, টপিক আছে। এটা আমার মনে হয় আমি আর একটা ক্লাস নিই না। তাহলে এই ব্রেকের পরে নেক্সট উইকে তো কোনো ক্লাস নাই। এই এই ক্লাসের শুধু ভিডিও দেখবেন, নেক্সট উইকে শুধু কয়েকটা ভিডিও দেখবেন কিভাবে টিম, গুগল মিট এগুলি ইয়া করে। আর সাপোর্টে যে সবাই গুগল মিট টিমের ইয়া নিয়ে নিবেন, সবারই গুগল মিট টিম আছে, ফ্রি, এটা ফ্রি। জুমও আছে সবার, জুম তো এখন আছে সবার। তিনটাই লাগবে আমাদের। এই তিনটায় 90% কভার করে অফিসগুলি, সব অফিসে এই তিনটাতে কাজ করে। আর শেষে যেগুলি কম্পিউটার ট্রাবল শুটিং, এটা আমি নিজে একটা ক্লাস নিব আপনাদের। তাহলে নেক্সট বন্ধের পরে নেক্সট উইকে তো আমাদের কোনো ক্লাস নেই। কোথায় নভেম্বর 30-র পরের দিন কোনটা, পরের স্যাটারডে? আরে 7 তারিখে। 7 তারিখে আমি তাহলে লাস্ট ক্লাসে নেই। ট্রাবল শুটিংটা একটু ইম্পর্টেন্ট। অফিসের অফিসের কম্পিউটার ট্রাবল শুটিংটার জন্য ওরা একটা থরো ট্রেনিং দেয় যখন জয়েন করবেন। কিন্তু তার আগেই এইটার সম্পর্কে জানা থাকা ভালো, নিজের পার্সোনাল কম্পিউটার জন্য ভালো, আর অফিসের জন্য তো ভালোই। আর এর মধ্যে এই 2 সপ্তাহের একটা ইয়ে আছে, গ্যাপ আছে। 2 সপ্তাহ মানে 1 সপ্তাহের গ্যাপ। নেক্সট সান ডিসেম্বর 7 তারিখে আমাদের আবার ক্লাস আছে। এই ক্লাসে এই টপিকটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর এর মধ্যে ডিসেম্বর 7 তারিখে একটা এক্সাম হবে। এক্সাম হবে ওভারঅল টপিকের উপর, যত স্লাইড আছে সব স্লাইডের উপর যত পর্যন্ত করানো হয়েছে, প্লাস টাইপিংটা দেখা হবে, টাইপিং টাইপিং টেস্ট। আপনারা নিজেরা টাইপ করে ইয়াতে দেখাইতে পারেন, আমাকে স্ক্রিনে দেখাতে পারেন যে আমি, হ্যাঁ, আমার এই স্কোর আসছে। র্যাপিড টাইপিং টিউটরে টাইপিং টেস্টের রেজাল্টটা শো করবেন। হয়তো আমি 2-1জনকে বলতে পারি যে কেউ যদি শো করাতে চান তাদেরটা দেখাতে পারেন, না দেখে কিন্তু। আর এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে এগুলি থেকে আমি কয়েকটা কোশ্চেন করব। একটা ছোট একটা এক্সাম, 10 মিনিটের এক্সাম, 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ওকে, তাহলে আজকে তাহলে এখানে ইয়া করতেছি, অফ করতেছি। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সোফার কোনো কোশ্চেন আছে কিনা। আর আপনাদের আম, অ্যাডমিশন গুলি ক্লিয়ার হয়েছে কিনা সবার? স্কলারশিপ আসছে কিনা, কত আসছে, আসলে কত আসছে, 100% আসছে নাকি 50% আসছে? এটা কোয়েরি করার জন্য আমি একটা দিতেছি নাম্বার। সবার কাছে এই নাম্বারটা আছে মনে হয়। সে কোর্স কোঅর্ডিনেটর শাবানা, ওর সাথে যোগাযোগ করবেন। তাহলে ওর নাম্বারটা আমি পাঠাইতেছি। সবাই ওর সাথে যোগাযোগ করেন, আপনাদের আপডেটটা নিয়েন, অ্যাডমিশনের আপডেট এবং স্কলারশিপের আপডেটটা নিয়েন। অনেকেরই হয়ে গেছে আমি জানি, এবং অনেককেই বলা হয়েছে যে আপনার স্কলারশিপ ফাইনাল হয়েছে। তার মানে আপনাদের একাডেমিক ক্লাস শুরু হবে জানুয়ারিতে, 7 তারিখ কিংবা 10 তারিখ।
জানুয়ারি মাসের একাডেমিক ক্লাস। আর আমার ক্লাসটা শুরু হবে, এইটা শেষ করার পরেই আমি অ্যানাউন্স করে দিব আহ, দুই গ্রুপের ক্লাস টাইমিং গুলি থ্যাঙ্কস গিভিং এর পরে। ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে এখানে রাখি। সবাই ঠিক আছে না? কোনো কোশ্চেন থ্যাংক নেই ইউ তো? ভাইয়া। না। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি ভাইয়া, অবশ্যই। I have জি a বলেন। question. হ্যাঁ বলেন। Next week এর আমি ক্লাস মিস করছিলাম, ওইটা কোনো ভিডিও ইয়া কিছু আছে লাইক? ও আপডেট আমি কি ইয়াতে দিছি, গুগলে দিছি, ইয়াতে ইউটিউবে দিছি ওটা। ও দিছেন? আম, আচ্ছা, কেউ কি পাইছেন? আমি মনে হয় দিছি মনে হয় ইউটিউবে। আই থিঙ্ক আমি ক্লাস স্লাইড 81 পর্যন্ত দেখছি, তারপরে আচ্ছা দেখি আচ্ছা, নাই। যদি না থাকে তাহলে মনে হয় পাঠাইতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। Okay. তাহলে তাহলে আমি পাঠিয়ে দিব আজকে। আর এ- এ- লাইক আরেকটা ছিল, এখন তো জাস্ট ক্লাস গুলা জাস্ট ইউটিউবে আছে তো, রাইট ভাইয়া? লাইক গুগল ড্রাইভে হ্যাঁ তো হ্যাঁ, এখন সবগুলি আছে, সবগুলি ইউটিউবে। ওকে, ওই ওই জাস্ট ইন প্লে লিস্টে ইউটিউব। মধ্যে গেলেই হবে এটা। জি। আর গুগল ড্রাইভে তো এখনো শেয়ার করা হয় নাই, রাইট? না, এখনো দেওয়া আচ্ছা। হয়নি। ওকে ওকে, শিওর, থ্যাংক ইউ। ওকে।